নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন গল্পকথক রীতি অডিও স্টোরি চ্যানেল। আজকে আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের এই উপন্যাসটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পর্বটা তো পুরোটা শুনবেনই আর কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। আজকে শুরু করছি কেয়াপাতার নৌকো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের 9ম পর্ব। কিছুদিন ধরেই খবরের কাগজে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ঝড় আসছে। পরাধীন দেশের আত্মা অপমানে অত্যাচারে টকবক করে ফুটছিল। টের পাওয়া যাচ্ছিল যে কোনো দিন বিস্ফোরণ ঘটে যাবে। কিছুদিন আগে ক্রিপস মিশন ব্যর্থ হয়ে ফিরে গেছে। তারপর কয়েকটা মাস সমস্ত ভারতবর্ষ যেন রুদ্ধশ্বাসে অনিবার্য কোনো পরিণামের প্রতীক্ষা করছিল। শেষ পর্যন্ত সেই দিনটি এসে গেল। কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে গান্ধীজি আগেই কুইট ইন্ডিয়া আন্দোলনের কথা বলেছিলেন। ওয়ার্কিং কমিটি সেটা একটা প্রস্তাবে রূপ দেয়। 8ই আগস্ট বোম্বাইতে ওয়ার্কিং কমিটির প্রস্তাব নিখিল ভারত রাষ্ট্রীয় সমিতিতে বিপুল ভোটাধিক্যে গৃহীত হল। এই সময় বক্তৃতা প্রসঙ্গে গান্ধীজি বলেছেন, এই আন্দোলনে আমি আপনাদের নেতৃত্ব গ্রহণ করছি, অধিনায়ক হিসেবে নয়, আপনাদের সকলের ভৃত্য হিসেবে। তারপরেই সমস্ত জাতির উদ্দেশ্যে ডাক দিলেন, ব্রিটিশ ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া। সারা দেশে যেখানে যত বিক্ষত, যত বেদনা, যত অসম্মান পুঞ্জীভূত হয়েছিল, সব এক নিমেষে দৃপ্ত অগ্নিশিখা হয়ে উঠল যেন। আর সেই ঊর্ধ্বমুখ শিখার শীর্ষে দুটি অক্ষর জ্বলতে লাগল, কুইট ইন্ডিয়া। কুইট ইন্ডিয়া শৃঙ্খলিত দেশ এই মন্ত্রটির জন্য যুগ যুগ তপস্যা করেছে। কোটি কোটি মানুষ বিদ্যুৎ স্পৃষ্টের মতন চকিত হয়ে উঠল। কিন্তু তারপরেই নিদারুণ খবর এলো। রাষ্ট্রীয় সমিতির বোম্বাই অধিবেশনের পর গান্ধীজি রাষ্ট্রপতি আজাদ, প্যাটেল, জওহরলাল, সরোজিনী নাইডু, ডক্টর প্রফুল্ল ঘোষ, আসফ আলী, কৃপালনি, সীতারামাইয়া এবং সৈয়দ মাহমুদ সহ ওয়ার্কিং কমিটির সব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিড়লা ভবনে কস্তুরবা, গান্ধীজির একান্ত সচিব প্যারেলাল, ডাক্তার সুশীলা নায়ারকে গ্রেপ্তার করা হয়েছে। পাটনায় গ্রেপ্তার হয়েছেন রাজেন্দ্র প্রসাদ, এলাহাবাদে ট্যান্ডন অ্যান্ড কাটজু। সারা দেশ জুড়ে শুধু ধরপাকড়ের খবর। নেতাদের কেউ বাইরে নেই, সবাই কারাপ্রাচীরের অন্তরালে। নেতৃহীন অনাথ দেশ এই অসম্মান নীরবে মেনে নিল না। যুগ যুগান্তর ধরে বুকের ভিতর যে স্তূপীকৃত বিক্ষোভ বারুদ হয়েছিল, দিকে দিকে তার বিস্ফোরণ শুরু হলো। কোথায় মহারাষ্ট্র, কোথায় বিহার, কোথায় পাঞ্জাব, দিক দিগন্ত থেকে কত খবর যে আসতে লাগলো। এখানে টেলিগ্রাফের তার কেটে দিয়েছে, ওখানে মাইলের পর মাইল রেল লাইন উপড়ে ফেলেছে, সেখানে থানা আক্রমণ, ডাকঘরে আগুন। ওদিকে বিদেশি শাসকও হাত পা গুটিয়ে বসে থাকল না। রক্তচক্ষু মেলে তারা দিকবিদিকে ছুটতে লাগল। পরাধীন দেশের জাগ্রত বিবেককে স্তব্ধ না করে দেওয়া পর্যন্ত তার স্বস্তি নেই। শুরু হয়ে গেল সন্ত্রাসের রাজত্ব। গুলি, কাঁদানে গ্যাস, গ্রেপ্তার, বেনেটের ধারালো ফলায় কত মানুষের বুক ফালাফালা হয়ে গেল। রাইফেলের নল থেকে বুলেট ছুটে গিয়ে কত মানুষের পাঁজর বিদীর্ণ করে দিল। জেলখানাগুলো ভরে উপচে পড়তে লাগল। সৌরাষ্ট্র থেকে আসাম, হিমালয় থেকে কন্যাকুমারী, সমস্ত দেশ উত্তাল। ছোট বড় অসংখ্য ঢেউয়ে তরঙ্গিত। কোটি কণ্ঠে মন্ত্রোচ্চারণের মতো একটিমাত্রই শব্দ শোনা যায়, কুইট ইন্ডিয়া, ব্রিটিশ ভারত ছাড়ো। সারা দেশ যখন দুলছে, রাজদিয়া কি স্থির থাকতে পারে? দূরের ঢেউ এই ছোট রাজদিয়াতে এসেও ভেঙে পড়ল। বিনোদী স্কুলের হেডমাস্টার মোতাহার হোসেন সাহেব, কংগ্রেসের স্থানীয় সেক্রেটারি, সেদিন একটা মিছিল বার করলেন। পতিত পাবন রুস্তম থেকে শুরু করে কে নেই তাতে। কলেজের ছেলেরা এসেও যোগ দিল। শুধু কি স্কুল কলেজের ছেলেরা, রাজদিয়াবাসীদের অনেকেই মিছিলে এসেছে। সারা শহর বেরিয়ে পড়েছে। বিনু কি চুপ করে ঘরে বসে থাকতে পারে? সেও ছুটে এসেছে। প্রায় সবার হাতেই একটা করে ত্রিবর্ণ পতাকা। সমস্ত দেশ জুড়ে যে বর্বরতা চলছে তার প্রতিবাদ করতে হবে। শোভাযাত্রা শহরময় ঘুরে বেড়াতে লাগলো।
সেই সঙ্গে অসংখ্য কণ্ঠে শোনা যেতে লাগলো, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ব্রিটিশ ভারত ছাড়ো। ঘুরতে ঘুরতে থানার কাছে আসতেই হঠাৎ পুলিশ লাঠিচার্জ শুরু করে দিল। একটা লাঠি পড়ল বিনুর হাঁটুতে। লুটিয়ে পড়তে পড়তে বিনু দেখতে পেল মোতাহার হোসেন সাহেবের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। শুধু কি মোতাহার সাহেবই, কত ছেলের যে হাত পা ভেঙেছে হিসেব নেই। শোভাযাত্রা ছত্রভঙ্গ হয়ে গেল। অনেকে পালাচ্ছে, থেকে থেকে গোঙানির শব্দ ভেসে আসছে। দেখতে দেখতে একসময় বেহুশ হয়ে পড়ল বিনু। জ্ঞান ফিরলে দেখল সদর হাসপাতালে শুয়ে আছে, পায়ে মস্ত ব্যান্ডেজ। তার পাশের বেডেই মোতাহার সাহেব। চারদিকে সারি সারি বেডগুলোতে আরও অনেক ছেলে। বেড বেশি নেই বলে অনেককে মেঝেতেই ফেলে রাখা হয়েছে। হাসপাতালে 7 দিন থাকতে হলো। এর ভেতর হেমনাথ আর ঝিনুক রোজই আসে। ঝিনুক ছলছল করুণ চোখে তাকিয়ে বলে, তোমার খুব লেগেছে না বেনুদা? না না, তেমন কিছু নয়। সুরমা, অবনীমোহন, সুধা, সুনীতি একদিন পরপর এসে দেখে যায়। ঝুমাও একদিন এলো, ঠোঁট টিপে বলল, আচ্ছা বীরপুরুষ তুমি। হাসপাতালে থাকার সময় বিনু লক্ষ্য করেছে দিন রাত পুলিশ সারা হাসপাতালটা ঘিরে রেখেছে। 7 দিন পর পুলিশের পাহারাতেই কোর্টে যেতে হলো। তাদের বিরুদ্ধে থানা আক্রমণের অভিযোগ আনা হয়েছে। বিচারে 15 দিনের জেল হয়ে গেল বিনুর। মোতাহার সাহেবের হলো 2 মাস। অন্য ছেলেদেরও 10 থেকে 15 দিনের সাজা হলো। মুক্তির দিন জেলের গেটে সে কি দৃশ্য! সারা রাজদিয়া যেন ভেঙে পড়েছে সেখানে। বিনুরা বেরিয়ে আসতেই কারা যেন গলায় ফুলের মালা দিয়ে তাকে কাঁধে তুলে ফেলল। কাঁধে চড়েই বাড়ি ফিরল সে। জেলখাটা পা ভাঙার জন্য অবনীমোহন বা সুরমা সুখী নন। তারা বলতে লাগলেন, হইচই করে কতগুলো দিন নষ্ট করল, এবছর কিছুতেই ও পাশ করতে পারবে না, একটা বছর মাটি হবে। কিন্তু হেমনাথ বিনুর পক্ষ নিল। বললেন, হোক নষ্ট, পড়াশোনার জন্য তো সারা জীবন পড়ে আছে, কিন্তু এমন দিন আর কখনো আসবে না। সেদিন নিজে থেকে প্রসেশনে না গেলে আমি ওকে দিয়ে আসতাম। ভারত ছাড়ো আন্দোলন উত্তেজনা কেটে যেতে বেশ সময় লাগলো। তারপর স্কুল, পড়াশুনো, ছুটির পর ঝুমাদের বাড়ি যাওয়া, আর এই ঝিনুকের সঙ্গে লুকোচুরি দিয়ে ঘেরা সেই পুরনো অভ্যস্ত জীবনের ভিতর আবার ফিরে গেল বিনু। অবনীমোহনের সঙ্গে একদিন হাটে গিয়ে বিনু দেখে এসেছিল একদানা ধান চাল পাওয়া যাচ্ছে না। নদীর পাড় ঘেঁষে সারি সারি আড়তগুলো বন্ধ। বিনু শুনে এসেছিল এখান থেকে 20 মাইল উত্তরে গিরিগঞ্জ নামে যে বাজারটা আছে সেখানে কটা ধান চালের দোকান লুট হয়ে গেছে। সেই থেকে অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। সারা রাজ্য থেকে খাদ্যশস্য উধাও হয়ে গেছে। মাঝে মাঝে দূর দূরান্তের হাট থেকে লুটপাটের খবর আসে। চারদিকের গ্রামগুলো থেকে, নদীর চরগুলো থেকে আরও যা খবর পাওয়া যায় তা ভয়াবহ। ধান চাল নেই, তাই ওই সব জায়গার বাসিন্দারা মেটে আলু, মিট কুমড়ো, কচু, কন্দ, শাপলা শালুক এইসব সেদ্ধ করেই প্রথম দিকে চালিয়েছে। তারপর আম পাতা, জাম পাতা, শিউলি পাতা যা পেয়েছে তাই খেয়েছে। এখন নাকি ইঁদুর, খরগোশ এসব পুড়িয়ে খাচ্ছে। ধান চাল উধাও হওয়ার পর হেমনাথের বাড়িতে লোকজনের আনাগোনা বেড়ে গেছে। প্রতিদিনই দুপুরে 8-10 জন করে বাইরের লোক খেয়ে যাচ্ছে। আজকাল নিবারণ পিয়ন প্রায়ই আসে। এছাড়া এই গ্রামের ও গ্রামের চেনা অচেনা কত মানুষ যে আসছে। ঠিক দুপুরবেলা 12 বাড়ির উঠোনে এসে করুণ গলায় তারা বলে, অতিথি ইসলাম গো মা ঠাকরেন, 5 দিন পেটে কিছু পড়ে নাই। এই গেল তো দুপুরবেলার কথা। রাতের অন্ধকারে যুগিপাড়া, ঋষিপাড়া, নমশূদ্রপাড়ার বৌছিরা আসে। স্নেহলতাকে বলে, 2 মুঠো চাউল দেন গো বইন দিদি, 3 দিন আখা ধরাই নাই। চিরদিন স্নেহলতা বা হেমনাথ দিয়ে এসেছেন, কাউকেই কখনো বিমুখ করেননি। এই দুঃসময়েও তারা দিয়েই যাচ্ছেন। কিন্তু এভাবে কতদিন চলবে কে জানে। প্রতি বছরই মাঠ থেকে ধান উঠবার পর খোরাকির চাইতে কিছু বেশি রেখে বাদবাকি বেচে দেন হেমনাথ। যেভাবে লোকজন খেয়ে যাচ্ছে, যুগিপাড়া ঋষিপাড়ার বৌঝিরা চাল নিচ্ছে,
তাতে নিজেদেরই হয়তো একদিন উপোস দিয়ে থাকতে হবে। কিন্তু পরের কথা ভেবে স্নেহলতা বা হেমনাথ মন ভারাক্রান্ত করেন না। পরে যা হবার হবে, এখন মানুষের প্রাণ তো বাঁচুক। দেখতে দেখতে আর এক পুজো চলে গেল। পুজোর পর মাঠের জলে যখন টান ধরল, ধানের শীষগুলো গাঢ় সবুজ হয়ে এলো, সে সময় একদিন হরিন্দ এবং তার দুই মোষের মতো ঢাকি, কাগা এবং বগা রাজদিয়ার রাস্তায় ঢেঁড়া দিয়ে গেল। যার যত নাও আছে 3 দিনের ভিতর হগল থানায় জমা দিবা। গভর্নমেন্টের হুকুম আছে, জমা না দিলে বিপদ আছে। বিনু স্কুলে যেতে যেতে ঢেঁড়া শুনে দাঁড়িয়ে পড়েছিল। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, নৌকো জমা দিতে হবে কেন গো? হরিন্দ যা বলল তাই রকম। জাপানিরা যে কোনো দিন পূর্ব বাংলায় এসে পড়তে পারে। এসেই যদি নৌকো পেয়ে যায়, মিত্রশক্তির পক্ষে বিপদ ঘটে যাবে। তাই সতর্কতা এবং নিরাপত্তার কারণে নৌকো আটক করা হচ্ছে। বিপদ কেটে গেলেই ফেরত দেওয়া হবে। বিনু একাই নয়, রাজদিয়ার আরও অনেকে হরিন্দদের চারপাশে ভিড় জমিয়েছিল। তাদের ভেতর ভীত সন্ত্রস্ত গুঞ্জন উঠল, হে ভগবান, নাও হইল আমাগো হাত পাও, নাও যদি আটকায় আমরা চলাফেরা করুম কেমনে, খামু কি? এইবার মরণ লাগিছে। 3 দিনের ভেতরে দেখা গেল খাল বিল নদী শূন্য করে থানার পাশের মস্ত মাঠটায় অসংখ্য নৌকো এসে উঠেছে। গাছি, ভাউলে, মহাজনী, কোষ, 1 মাল্লাই, 2 মাল্লাই, 4 মাল্লাই, কত রকমের যে নৌকো তার লেখাজোখা নেই। শুধু রাজদিয়ারই নয়, চারদিকের গ্রামগঞ্জ, জনপদ সব জায়গার নৌকোই আটক করা হয়েছে। নৌকো আটকের পর 1 সপ্তাহ কাটল না। সেদিন স্কুলে যাবার সময় বিনু দেখতে পেল নদীর পাড়ে বিরাট ভিড় জমেছে। পায়ে পায়ে এগিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখে সে বিমূঢ় হয়ে গেল। শত শত লোক নদী সাঁতরে রাজদিয়ার দিকে আসছে। তারা পাড়ে উঠতেই কে যেন জিজ্ঞেস করল, তোমরা কোন হানের মানুষ গো? সরবেউলার। তা নদী সাঁতরিরা আইলা যে? কি করুম, গভর্নমেন্ট নাও লইয়া গেছে। হ্যাঁ সারা আমাগো সরে 1 দানা চাউল নাই, পোলা মাইয়া লইয়া না খাইয়া জান যায় যে। আর একজন বলল, হুদা আমাগো সর নাকি কোনো সরেই চাউল নাই, দেখেন না 2-1 দিনের ভিতরে আরো কত মানুষ রাইস দিয়ে আসে। সত্যি দেখা গেল কয়েকদিনের মধ্যে অসংখ্য মানুষ খাদ্যের আশায় রাজদিয়াতে হানা দিল। লোকগুলো সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় আর গুঙানির মতন শব্দ করে বলেন, দুগা ভাত দিবেন মা, একটু ফ্যান দিবেন। বিমর্ষ হেমনাথ বলতে লাগলেন, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে গো, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। শুধু নদীর চরগুলো থেকেই নয়, চারিদিকের গ্রামগঞ্জ থেকেও খাদ্যের সন্ধানে কত যে মানুষ রাজদিয়ায় ছুটে এলো। এমনকি আঞ্জুমান বেবাজিয়ানিরাও এসছে। থানা থেকে তাদের নৌকো সিজ করে নিয়েছে। যুদ্ধ ভাসমান বেদেবহরকেও রেহাই দেয়নি। আজকাল সমস্ত রাজদিয়া জুড়ে দিনরাত শুধু শোনা যায়, মা জননী 2 গা ভাত দেবেন, একটু ফ্যান দেবেন। রাস্তায় বেরোলেই চোখে পড়ে কঙ্কালসার প্রেতের মতন দলে দলে মানুষ দুর্বল অশক্ত পায়ে টলমল করে হাঁটছে। এক দুয়ার থেকে তাড়া খেয়ে যাচ্ছে আর এক দুয়ারে। অবশ্য রাজদিয়াবাসীরা একেবারে নির্দয় নয়। সব বাড়ি থেকে চাল ডাল জোগাড় করে শহরের 2 মাথায় 2টো লঙ্গরখানা খোলা হয়েছে। সারাদিন পর বেলা হেলে গেলে মাথাপিছু 2 হাতা করে তরল ট্যালটালে খিচুড়ি দেওয়া হতে লাগলো। কিন্তু দেশজোড়া দুর্ভিক্ষের বিরুদ্ধে 2টো মোটে লঙ্গরখানা খাড়া করে কতক্ষণই বা যুদ্ধ চালানো যায়? কটা লোককেই বা খাওয়ানো চলে? কাজেই চারদিকে চুরির হিড়িক পড়ে গেল। বাজার থেকে ধান চাল উধাও হওয়ার পর থেকেই চুরি শুরু হয়েছিল, কিন্তু এখন যা চলেছে তার সঙ্গে কিছুরই আর তুলনা হয় না। থালা, ঘটি, বাটি, গাড়ু, বদনা, কাঁসা পিতলের 1 টুকরো বাসনও বাইরে ফেলে রাখার উপায় নেই। রান্না করা ভাত তরকারি পর্যন্ত নিয়ে যাচ্ছে। তবে সবচাইতে বেশি যা চুরি হচ্ছে তা হলো ধান। কার্তিকের মাঝে মাঝে মাঠের জল নেমে গিয়েছিল। রাজদিয়ার দক্ষিণে এসে দাঁড়ালে যতদূর চোখ যায় এখন শুধু ধান, ধান আর ধান। সবে অঘ্রাণ পড়েছে। এই মাসের শেষ থেকে আমনের মরশুম। ধানের শীষগুলো এখনও কাঁচাই রয়েছে, তাতে সোনালি আভা লাগেনি।
সবুজ তুষের ভেতরকার শস্য এখনও যথেষ্ট পুষ্ট নয়। তাহলে কি হবে? রাতের অন্ধকারে ক্ষুধার্ত মানুষ মাঠকে মাঠ কাঁচা ধানই কেটে নিয়ে যাচ্ছে। ধানই যদি চলে যায়, সারা বছর লোকে খাবে কি? চুরি ঠেকাবার জন্য রাজদিয়ার সব বাড়ি থেকে ছেলে জোগাড় করে ডিফেন্স পার্টি তৈরি হলো। ডিফেন্স পার্টির দুটো কাজ: প্রথমত রাত জেগে জেগে জমির ধান পাহারা দেওয়া, দ্বিতীয়ত নদীর ধারে ঘুরে ঘুরে মহাজনী নৌকোগুলোর ওপর নজর রাখা। এই অঞ্চলের প্রায় সব নৌকোই যুদ্ধর কল্যাণে সিজ করা হয়েছে, তবে স্পেশাল পারমিট নিয়ে কেউ কেউ দুয়াকখানা রাখতে পেরেছে, যেমন ব্যবসাদারেরা। যুদ্ধ আর দুর্ভিক্ষ শুরু হবার পর ধান চাল জামা কাপড়ের কারবারিরা আর মানুষ নেই। দুঃশাসনের মতো সারা দেশকে বিবস্ত্র এবং নিরন্ন করে তারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। রাতের অন্ধকারে বেশি লাভের আশায় ব্যবসায়ীরা নৌকো বোঝাই করে রাজদিয়ার ধান চাল এবং অন্যান্য সব শস্য দূর দূরান্তে পাচার করে দিতে চাইছে। কিন্তু ডিফেন্স পার্টি তা হতে দেবে না। ঘুরে ঘুরে তারা মহাজনে নৌকো ধরছে। সব বাড়ি থেকে দুটি একটি করে যুবক নেওয়া হয়েছে ডিফেন্স পার্টিতে। ঠিক ওই বয়সের ছেলে হেমনাথের বাড়িতে নেই, কাজেই বিনুকেই দলে নিতে হলো। যুদ্ধের দৌলতে রাজদিয়ায় তো কম ছেলে নেই, সবাইকে একসঙ্গে রাত জাগতে হয় না। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে পালা করে তারা জাগে। আজ এর পালা পড়লে কাল ওর। সপ্তাহে 2 দিন জাগতে হয় বিনুকে। ছেলেরা রাত জাগবে তাই বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলে 5 ব্যাটারির বড় বড় অনেকগুলো টর্চ কেনা হয়েছে। চা আর মুড়মুড়ে বিস্কুটের ব্যবস্থাও করা হয়েছে। প্রথম দিন রাত জাগতে এসে বিনু দেখল তার দলে শ্যামল আর অশোকও রয়েছে। মজিদ মিয়ার হাতে মার খাবার পর অশোক আর শ্যামলের সঙ্গে তেমন মিশত না বিনু। অশোকরাও খুব সম্ভব মার খেয়েছে। মজিদ মিয়া ওদের বাড়ি গিয়েও সিগারেট খাবার কথা বলে এসেছিল। মারটার খাবার পর দুপক্ষই পরস্পরকে মোটামুটি এড়িয়ে যাচ্ছিল। ডিফেন্স পার্টিতে তার দলে অশোকরা না থাকলেই ভালো হতো। বিনুর খুব অস্বস্তি হতে লাগলো। বিনুদের দলে সবশুদ্ধ 12টি ছেলে। তাদের কাজ হলো নদীর পাড়ে ঘুরে ঘুরে ধান চাল বোঝাই মহাজনী নৌকো খোঁজা। টর্চ নিয়ে তারা বেরিয়ে পড়ল। প্রথম দিকে বিনু অশোকদের সঙ্গে কথা বলছিল না। অশোকরাও মুখ বুজেই ছিল, আর চোখে 3 জন 3 জনকে দেখে যাচ্ছিল শুধু। কিন্তু নদীর পাড়ে এসে অশোক আর পারল না। বিনুর কাছে নিবিড় হয়ে এসে বলল, সেই লোকটা সেদিন তোমাকে কান ধরে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, লোকটা 1 নম্বরের ডাকাত। বিনু উত্তর দিল না। অশোক আবার বলল, বাড়ি নিয়ে গিয়ে তোমাকে মেরেছিল? মুখ নিচু করে বিনু মাথা নাড়ল। খুব মেরেছিল? হ্যাঁ, মারের চোটে জ্বর এসে গিয়েছিল। ইস, এমন করে কেউ মারে? আমাকেও বাবা খুব মেরেছিল। তাই নাকি? হ্যাঁ, মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর ঠাকুমা গিয়ে ফিরিয়ে এনেছে। অশোক এতক্ষণ বলার পর চুপ করল, আর শ্যামল এতক্ষণ চুপ করেই ছিল। এবার মুখ খুলল, তোমাদের শুধু মেরেই ছিল, আমার অবস্থা কি হয়েছিল জানো? ধীরে ধীরে বিব্রত ভাবটা কেটে যাচ্ছিল বিনুর। উৎসুক সুরে সে জিজ্ঞেস করল, কি হয়েছিল? মার তো খেয়েছিলামই, তারপর 2 দিন আমাকে কিছু খেতে দেয়নি। আরে, দেখা গেল 3 জনেই 3 জনের দুঃখে দুঃখী সমব্যথী। একটি রাত একসঙ্গে জাগবার আগেই তাদের বন্ধুত্ব আবার আগের মতো গাঢ় হয়ে উঠল। ওধারে লালমোড়ের গির্জা আর এধারে সারি সারি মিষ্টির দোকানগুলোর সামনে ঘন হিজল বন। নদীর দীর্ঘ পাড় ধরে ডিফেন্স পার্টির ছেলেরা কতবার যে টহল দেয়। নদীর জলে সন্দেহজনক কিছু নড়তে দেখলেই তারা থমকে দাঁড়ায়। একসঙ্গে 5টা টর্চ জ্বলে ওঠে। সবে অঘ্রাণ পড়েছে, কিন্তু এরই ভেতর জলবাংলার এই ছোট্ট নগণ্য শহরটিতে শীত নেমে গেছে। নদীর দিক থেকে যে উল্টোপাল্টা জলো হাওয়া ঘোড়া ছুটিয়ে যায় তা বরফের মতো ঠান্ডা। গুঁড়ো গুঁড়ো হিমে নদী, আকাশ, দূরের ঝাউবন, সারি সারি হিজল গাছ কিংবা রাজদিয়া শহরের বাড়িঘর, মিলিটারি ব্যারাক সব কেমন যেন ঝাপসা। সারা গা আলোয়ানে মুড়ে, কানে মাথায় কমফোর্টার জড়িয়েও শীত কাটে না। একদিন ডিফেন্স পার্টির সঙ্গে ঘুরতে ঘুরতে মানিক বলল, আজকে বড্ড ঠান্ডা, তাই না? মানিক নাহা বাড়ির ছেলে।
মাসখানেক হলো কলকাতা থেকে এসে এখানকার কলেজে বিএতে ভর্তি হয়েছে। বিনুদের গ্রুপটার সে নেতা। অন্য ছেলেরা হিহি করে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ মানিকদা, আজকে খুব ঠান্ডা। একটা জিনিস খেলে শীতটা কিন্তু কেটে যেত। কি জিনিস মানিকদা? পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে দেখালো মানিক। আবার সিগারেট? বিনু চমকে উঠল। লক্ষ্য করল অশোক শ্যামলও খুব একটা আরাম বোধ করছে না। বিনু বলল, আমি তো সিগারেট খাই না। মজিদ মিয়ার মারের কথা ভেবে মনে আর সুখ নেই তার। অশোক আর শ্যামলও তাই বলল। মানিক বলল, যা শীত, একাত্রা খেলে গা গরম হয়ে যাবে। হিহি করে কাঁপছো, কাঁপুনি কিন্তু বন্ধ হয়ে যাবে। নাও নাও, সবাই একটা একটা করে ধরিয়ে ফেলো। কিন্তু কি? কেউ যদি দেখে ফেলে? আরে এই শীতের রাত্রিরে তোমাদের সিগারেট খাওয়া দেখবার জন্য লোকের বাইরে বেরুতে বইই গেছে। সবাই এখন লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। সিগারেট টেনে ভালো করে পেয়ারা পাতা চিবিয়ে বাড়ি যাবে, কেউ টের পাবে না। কিন্তু আবার কি? আপনি রয়েছেন। আমার কাছে লজ্জা কি? আমরা তো সবাই ফ্রেন্ড, বন্ধু। কোনো অজুহাতই খাটল না। একটা করে সিগারেট সবাইকেই নিতে হলো। আবারও সিগারেট খাওয়া শুরু হয়ে গেল। ডিফেন্স পার্টিতে রাত জাগতে এসে কি শুধু সিগারেট খাওয়া? আরও সব চমকপ্রদ ব্যাপার ঘটতে লাগলো। একদিন রাত্রিবেলা বিনু আর শ্যামলকে অন্য সবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে অশোক বলল, আজ আমরা ওদের সঙ্গে নদীর পাড়ে ঘুরবো না। তাহলে কি করবে? এক জায়গায় যাব। কোথায়? চলোই না, গেলেই বুঝতে পারবে, দারুণ মজা হবে। অশোক শ্যামল এবং বিনুকে নিয়ে মল্লিকদের ঝুপসি বাগান পেরিয়ে একটা ঘরের বন্ধ জানালার সামনে এসে দাঁড়ালো। বিনু বলল, এখানে কি? একদম চুপ, কথা না বলে জানালায় কান দিয়ে দাঁড়াও। দিন কয়েক আগেই মল্লিকদের ছোট ছেলে সুখরঞ্জনের বিয়ে হয়েছে। এটা তাদেরই ঘর। বিনু তা জানে। খুব নিচু গলায় সে কথা অশোককে বলল। বিরক্ত সুরে অশোক বলল, উফ, এই ছেলেটা তো খালি বকবক করে। মুখ বুজে জানালায় একটু কান পাতো তো ভাই। জানালায় কান রাখতে সমস্ত শরীর ঝিমঝিম করতে লাগলো। সুখরঞ্জন যা যা বলে তার বউকে আদর করছে, এমন সব সোহাগের ভাষা আগে কখনো শোনেনি বিনু। অনেকক্ষণ পর সুখরঞ্জনদের গলা ঘুমে জড়িয়ে এলো। তখন অশোক বলল, চলো। বাগানের বাইরে বড় রাস্তায় এসে অশোক আবার বলল, কিরকম লাগলো? শ্যামল শীষ টানার মতো শব্দ করে বলল, সত্যিই মজাদার। কি বলেছিলাম না? এখানকার খবর তুমি জানলে কি করে? বিনু বলল। মুরব্বিয়ানা চালে হেসে অশোক বলল, অনেক কষ্ট করতে হয়েছে। আরও অনেক জায়গার খবর আমি জানি। বলো না, বলো না। একদিনে সব শুনে ফেললে তারপর কি করবে? একটু ধৈর্য ধরো। এরপর থেকে ডিফেন্স পার্টির সঙ্গে রাত জাগতে এসে তিনজন এক ফাঁকে সরে পড়ে। যুবতী স্ত্রীকে জড়িয়ে ধরে যুবকেরা যেখানে শুয়ে থাকে, বিনুরা গিয়ে তাদের ঘরের জানালায় কান পাতে। তাছাড়া রাজদিয়ার রাস্তায় কত দৃশ্যই চোখে পড়ে। হুস হুস করে যে মিলিটারি জিপগুলো ছুটে যায়, তার ভিতর দেখা যায় আমেরিকান টমের গলা জড়িয়ে নারী দেহ ঝুলছে। ঝাউবনের মধ্যে নিগ্র সৈন্যগুলো কোত্থেকে যেন মেয়ে মানুষ জুটিয়ে এনে এই শীতের রাতে নরকের খেলা শুরু করে দেয়। একদিন এক বাড়িতে কান পাততে গিয়ে বিশ্রী ব্যাপার ঘটে গেল। বিনুরা দেখল শীতের রাত্রিরে এরা জানালা খুলে শুয়েছে। খুব চাপা গলায় অশোক বলল, ভালোই হয়েছে, এতদিন খালি শুনেছি, এবার ভেতরকার মজাও দেখতে পাবো। পা টিপে টিপে তিনজন জানালার কাছে গিয়ে দাঁড়ালো। অন্য সব বাড়ির জানালায় কান রেখে বিনুরা যা শুনেছে, এখানেও তাই শুনতে পেল। গাঢ় গলায় পুরুষটি তার সঙ্গিনীকে আদরের কথা বলছে, মাঝে মাঝে চুমু খাবার শব্দ আসছে। উত্তেজনায় তিনজন মুখ বাড়াতে লাগলো। কিন্তু ঘরের ভেতর আলো নেই। তাছাড়া ওরা মশারি টাঙিয়ে শুয়েছে। চোখে শান দিয়েও কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। বাইরে হিমের ভেতর অস্থির হয়ে উঠল বিনুরা। হঠাৎ শ্যামল এক কাণ্ড করে বসল। বোতাম টিপে হাতের টর্চটা জেলে ফেলল। মশারির গায়ে আলো পড়তেই দুটি ঘনবদ্ধ যুবক যুবতী ছিটকে দুধারে সরে গেল। তারপরে যুবকটি তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল, কেড়ে, এই কেড়ে, চোর চোর। মেয়েটিও চেঁচাতে লাগলো চোর চোর বলে। ততক্ষণে আলো নিভিয়ে ফেলেছে শ্যামল। এক মুহূর্ত বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকলো তারা।
তারপর বাড়ির দরজা জানলা খোলার আওয়াজ কানে আসতেই ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালো এবং চোখের পলকে এক ঢেঁকি ঘরের পাশ দিয়ে ওর বাগানের ভিতর দিয়ে তার উঠোন ডিঙিয়ে নদীর পাড়ে এসে পড়ল। নদীর পাড়ে স্টিমার ঘাটের কাছে এসে হাঁপাতে হাঁপাতে অশোক শ্যামলকে বলতে লাগলো, তুমি কি ছেলে বলো তো, হ্যাঁ, ফস করে টর্চটা জ্বেলে দিলে। কাজটা যে ভালো হয়নি শ্যামল আগেই বুঝতে পেরেছিল। সে চুপ করে থাকলো। অশোক আবার বলল, টর্চটা জ্বেলেছিলে, একটু পরে যদি জ্বালতে। কেন, একটু পরে জ্বাললে কি হতো? আরও মজা দেখতে পেতে। একধারে চুপচাপ দাঁড়িয়েছিল বিনু। ভয়ে উত্তেজনায় তার বুকের ভিতরটা ভীষণ কাঁপছিল, আর সেই কাঁপুনির মধ্যে কেন কে জানি তার ঝুমার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। রাজদিয়ায় আসার পর কিছুদিন বেশ ভালোই ছিলেন সুরমা। কাগজের মতন সাদা ফ্যাকাশে শরীরে লালচে আভা দেখা দিয়েছিল। নিষ্প্রভ চোখে আলোর খেলা শুরু হয়েছিল। রুগ্ন মুখে লাবণ্য ফুটিফুটি করছিল। চোখের কোলে শীর্ণ আঙুলের মাথায় রক্তের সঞ্চার চোখে পড়ছিল। কিন্তু কদিন আর, তারপরেই আবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। টিপটিপে বৃষ্টির মতন একটানা অসুখ চলছিলই। তার মধ্যে ভাত খেতেন, স্নান করতেন, হেঁটে চলে বেড়াতেন। কিন্তু এবছর শীত পড়তেই একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছেন সুরমা। লারমোর রোজ সকালবেলা একবার করে তাকে দেখে যান। সুরমার অসুখটা হার্টের। হৃৎপিণ্ডটি খুবই দুর্বল তার উপর নানা রকম স্নায়বিক উপসর্গ রয়েছেই। এবার শুয়ে পড়বার পর থেকেই কেমন যেন হয়ে গেছেন সুরমা। যতদিন যাচ্ছে মৃত্যু ভয় চারিদিক থেকে তাকে যেন ঘিরে ধরতে শুরু করেছে। প্রায় সারাদিনই ক্ষীণ সুরে বলে যান তিনি, ওগো, সুধা সুনীতির বিয়ের ব্যবস্থা করো গো। হবে, তুমি আগে সেরে ওঠো। এবার আমি আর উঠব না। মন বলছে এই শোয়াই আমার শেষ শোয়া। কি আজে বাজে বলছো? ঠিক সেরে উঠবে তুমি, আবার আগের মতো সুস্থ হবে। যতই ভোলাতে চাও না, এবার আর আমার রেহাই নেই গো। বেঁচে থাকতে থাকতে সুধা সুনীতির বিয়েটা দিয়ে দাও, তাই দেখে শান্তিতে চোখ বুঝি। সুরমা কোনো কথাই যখন শুনবেন না তখন আর কি করা। সুধার জন্য হিরণকে একরকম ঠিক করাই আছে, শুধু হিরণের ঠাকুরদা আর জ্যাঠাইমাকে কথাটা জানাতে হবে। হেমনাথ যখন আছেন তখন তার কথার ওপর ওরা কিছু বলবেন না। হিরণ সম্বন্ধে তার মতামতই চূড়ান্ত। সুনীতির সঙ্গে আনন্দর বিয়ের ব্যাপারে অবনীমোহন আর হেমনাথ একদিন রামকেশবের বাড়ি গেলেন। তারপর রামকেশব শিশির এবং স্মৃতিরেখার সঙ্গে পরামর্শ করে মধুপুরে আনন্দর বাবাকে চিঠি লেখা হলো। ইভ্যাকুয়েশনের সময় ওরা ওখানে চলে গেছেন। শিশির, স্মৃতিরেখা এবং রামকেশবও আনন্দর বাবাকে চিঠি লিখলেন। দিন কয়েকের ভিতর উত্তর এসে গেল। ছেলে বড় হয়েছে, তাকে সংসারী করবার জন্য আনন্দর বাবা পাত্রীর খোঁজ করছিলেন। সুনীতিকে যদি ছেলের পছন্দ হয়ে থাকে, এই বিয়েতে তার আপত্তি নেই। শিগগিরই তিনি রাজদিয়া আসছেন, সাক্ষাতে অন্য কথা হবে। দিন 15 ভিতর মধুপুর থেকে আনন্দর বাবা, মা, ভাই বোনেরা এসে পড়ল। হেমনাথ এবং অবনীমোহনের সঙ্গে কথা বলে সুনীতিকে দেখে আনন্দর বাবা এবং মা খুবই সন্তুষ্ট। এক কথায় বিয়ে ঠিক হয়ে গেল। স্থির হলো মাঘ মাসে ধান কাটার পর বিয়েটা হবে। বিয়ের কদিন আগে এক দুপুরবেলায় মাঠের দিক থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে কুমোরপাড়ার হাচাই পাল এসে হাজির। ভয়ে চোখের তারা ঠিকরে বেরিয়ে আসছে তার। স্নেহলতা উঠোনের একধারে তুলসী মঞ্চের পরিচর্যা করছিলেন। সুধা সুনীতি, বিনু, ঝিনুক বাড়ির সবাই দাঁড়িয়েছিল। হাচাইপালের ওই রকম উদ্ভ্রান্ত চেহারা দেখে স্নেহলতা চমকে উঠলেন। কি হয়েছে রে হাচাই, অমন দৌড়চ্ছিস কেন? হাঁপাতে হাঁপাতে হাচাইপাল বলল, বৌঠাইরেন, সন্ধিক কাউঠার খোঁজে মাঠে গেছিলাম, গিয়া দেখি বাঘ, দেখায় লৌড় দিলাম। বাঘ? হ বৌঠাইরেন। এই বাঘ নিয়ে দিন 7 মধ্যে এক মজার ব্যাপার ঘটে গেল। কুমোরপাড়ার হাচাইপাল শুধু নয়, কদিনের মধ্যে বাঘটাকে আরও অনেকে দেখল। যেমন মৃধাবাড়ির ছলিমুদ্দিন, গোসাই বাড়ির সহদেব, নিকুঞ্জ কবিরাজ, অধর সাহা, মনা ঘোষ, এমনি আরও অনেকে। কেউ বলল বাঘটা 6 হাত লম্বা, কেউ বলল 8 হাত, কেউ বলল 10 হাত।
যত দিন যেতে লাগলো লোকের মুখে মুখে বাঘটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো। নিজের অস্তিত্ব প্রমাণ করবার জন্য বাঘটাও যেন উঠে পড়ে লেগেছে। আজ এই বাড়ির ছাগল পাওয়া যাচ্ছে না, কালো বাড়ির গরুর খোঁজ নেই, পরশু সে বাড়ির হালের বলদ নিরুদ্দেশ। একদিন তো যোগীপাড়ার একটা ছেলেই নিখোঁজ হয়ে গেল। মাঠের মাঝখানে নলখাগড়ার ঝোপে খান কয়েক হাড় ছাড়া ছেলেটার আর কোনো চিহ্নই পাওয়া গেল না। এদিকে রাজদিয়াকে ঘিরে 10-12খানা গ্রামে সন্ত্রাসের রাজত্ব শুরু হয়ে গেছে। কন্ট্রোলের দোকান থেকে কেরোসিন উধাও হওয়ার পর সন্ধে নামতে না নামতেই চারিদিক নিশুতি হয়ে যাচ্ছিল। আজকাল বিকেল থাকতেই বাঘের ভয় ঘরে খিল পড়ে যায়। সবচাইতে অসুবিধে হয়েছে বিনু আর ঝিনুকের। তারা যে তেমন বড় হয়েছে এ কথাটা স্নেহলতা বা বাড়ির আর কেউ মানতেই চায় না। এখন কিছুদিন স্কুলে ছুটি চলছে। বেলা বেড়ে রোদ বেশ চনবনে হয়ে উঠলে তবে তারা ঘরের বার হতে পারে। আবার বিকেলবেলা রাজদিয়ার সব লোক বাইরে থাকতে থাকতেই তাদের ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। বাড়ির চৌহদ্দির বাইরে যাবার উপায় নেই তাদের। স্নেহলতার ভয় বাঘটা তাকে তাকে আছে। রাজদিয়ার কয়েক হাজার লোকের ভিতর থেকে বেছে বেছে তার নাতি নাতনি দুটোকেই টপ করে মুখে তুলে নিয়ে যাবে। স্নেহলতা লক্ষণের গণ্ডি কেটে দিয়েছেন। পিছনে রান্নাঘর, সামনে উঠোন, দক্ষিণে মধুটুকুরি আমের গাছ ও উত্তরে ঢেঁকি ঘর। এই চতুর্সীমার মধ্যেই বন্দী হয়ে থাকতে কার ভালো লাগে? এমনকি বাগান এবং পুকুরেও একা একা যাওয়া বারণ। অন্য কিছুর জন্য নয়, ঝুমার জন্যই খুব খারাপ লাগে বিনুর। সারাদিন ছটফট করে এ ঘর ও ঘর করে বেড়ায় সে। উঠোন জুড়ে চঞ্চল পায়ে ঘুরপাক খেতে থাকে। ঝিনুক কিন্তু ভারী খুশি। পুবের ঘরের উঁচু পৈঠের ওপর বসে পা নাচাতে নাচাতে কৌতুকের চোখে সে বিনুর অস্থিরতা দেখতে থাকে। একসময় খুব আস্তে করে ডাকে, বিনুদা। কি বলছো? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট কেন? এই যে সারাদিন তুমি বাড়িতে আটকে আছো। সমস্ত দিন বাড়ি বসে থাকতে কার ভাল লাগে? ঠিকই তো। দিদার কি যে ভয়, রাস্তায় বেরোলে এত লোক থাকতে বাঘ এসে যেন আমাকেই গিলে ফেলবে। একে বেরোতে পারছো না, তার উপর কি? ঝুমাদের বাড়িও তো যাওয়া হচ্ছে না। ঝুমাদের বাড়ি যেতে পারলে এত কষ্ট এত রাগ তোমার হতো না, তাই না মিনুদা? তোমার কি মনে হয় রাস্তায় বেরোলেই আমি খালি ঝুমাদের বাড়ি যাই? কি জানি। বিনু এক মুহূর্ত আর সেখানে দাঁড়ায় না। বড় বড় পা ফেলে এবার এই ঘরে ও ঘরে এবং উঠোনে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে ভাবে, ঝুমাই শুধু না, এই ঝিনুক মেয়েটি কম রহস্যময় নাকি? বাঘের উৎপাত দিন দিন বেড়েই চলল। রক্তের স্বাদ যখন সে একবার পেয়েছে তখন কি সহজে থামবে? এদিকে থানা থেকে ঢেড়া দিয়ে 15-20 মাইলের ভিতর যত গ্রামগঞ্জ আছে সব জায়গার লোককে সাবধান করে দেওয়া হয়েছে। বাঘ মারবার জন্য মোটা টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এত এত ব্যাপার যখন ঘটে গেল তখন কি আর আনন্দ চুপ করে বসে থাকতে পারে? বাঘ মারার দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিল। একদিন দুপুরবেলা বিনুরা দেখতে পেল পুকুরের ওধারে চারদিকের গ্রামগুলো থেকে কয়েকশো যুবক এবং প্রৌঢ়কে জড়ো করে ফেলেছে সে। এই মুহূর্তে তার গায়ে পুরোপুরি শিকারির সাজ। কাঁধ থেকে বন্দুক ঝুলছে, গলায় টোটার মালা, কোমরে মস্ত ভোজালি। মাঘের মাঝামাঝি এই সময়টায় মাঠে জল নেই, ধান কাটাও হয়ে গেছে। আনন্দকে ঘিরে বিরাট জনতা ধান কাটা মাঠের ওপর গোল হয়ে বসে পড়ল। এত লোক যখন রয়েছে তখন ভয়ের কোনো কারণ নেই। স্নেহলতাকে বলে বিনু ধান খেতে ছুটল। জনতার বেশিরভাগই চাষি শ্রেণীর মানুষ। দুর্ভিক্ষে হেজে মজে যাবার পর যারা কোনো রকমে টিকে আছে তারা ছুটে এসেছে। উৎকণ্ঠিতের মতো লোকগুলো আনন্দর দিকে তাকিয়েছিল। আনন্দ বলছিল, বাঘটাকে তোমরা মারতে চাও এই তো? সাহেব বাবু, শালার বাঘের লাইগা পরাণে শান্তি নাই। কোন দিন কার বাড়ির গিয়া যে আকাম কইরা আইব। সাহেববাবু সম্ভাষণটা খুব সম্ভব আনন্দের হ্যাট, বুট, প্যান্ট এবং গুলি বন্দুকের সম্মানেই। আনন্দ বলল, সে তো ঠিকই। বাঘ কার কি ক্ষতি করেছে, তাদের কতখানি দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে, এরপর লোকগুলো সেসব কাহিনী বলে যেতে লাগল। সব শুনে আনন্দ বলল, বাঘ আমি মেরে দিতে পারি, তবে তাই কি? আমার কথা মতোই কিন্তু তোমাদের চলতে হবে। নির্যাস চলুম। এরপর উদ্দীপ্ত ভাষায় ছোটোখাটো একখানা বক্তৃতা দিল আনন্দ।
তার সারমর্ম এইরকম, প্রথমত সবাইকে লাঠি এবং সরকি বানিয়ে নিতে হবে। ঘরে ঘরে শাঁখ, কাসর, নিদেন পক্ষে এক টুকরো টিন মজুদ রাখতে হবে। কেউ যদি বাঘটাকে দেখতে পায়, সঙ্গে সঙ্গে নিজের গ্রামে গিয়ে খবর দেবে। আর খবর পেলেই যত শাঁখ ঠাক আছে একসঙ্গে বাজাতে হবে। এক গ্রামের বাজনার আওয়াজ পেলে আর এক গ্রাম বাজাতে শুরু করবে। এইভাবে চারদিকের গ্রামগুলো সতর্ক হয়ে যাবে। শুধু শাঁখ, কাসর বা টিন বাজালেই চলবে না, চেঁচিয়ে ধ্বনিও দিতে হবে, বন্দে মাতরম, কালী মাই কি জয় কিংবা আল্লাহু আকবার। ধ্বনিটা কানে গেলে চুপ করে বসে থাকলে চলবে না, প্রতিধ্বনিও দিতে হবে। তারপর লাঠি সরকে নিয়ে সব দিক থেকে বাঘটাকে ঘিরে পিটিয়ে মেরে ফেলা হবে। তাতেও যদি সুবিধে না হয়, আনন্দ এবং তার বন্দুক তো আছেই। পরিকল্পনার কথাটা বলে ঘুরে ঘুরে সগর্বে জনতাকে একবার দেখে নিল আনন্দ। তারপর আবার শুরু করল, কি ফন্দিটা কেমন? চমৎকার সাহেব বাবু, চমৎকার হয়েছে। এবার বাঘের আর নিস্তার নেই, বুঝলে? এইরকম চমকপ্রদ একখানা পরিকল্পনার পর বাঘের আয়ু যে নেহাতি ফুরিয়ে এসেছে সে সম্বন্ধে জনতার সন্দেহ থাকল না। উৎসাহে উদ্দীপনায় তাদের চোখ চকচক করতে লাগলো। আনন্দ বলল, তাহলে ওই কথাই রইল। আচ্ছা, বাঘেরে আমরা যখন গিয়া ধরুম, আপনি আমাকে লগে থাকবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। আমি না থাকলে তোমাদের চালাবে কে? সাহেব বাবু, আমাকে লগে থাকবেও, শালার বাঘের এইবার জম আসছে। কথা হয়ে গেল তাহলে। এখন তোমরা বাড়ি যাও। আর হ্যাঁ, যতদিন না বাঘটা মারা পড়ছে, প্রতি সপ্তাহে রবিবার করে এখানেই মিটিং হবে। দুপুরবেলা সবাই তোমরা চলে আসবে। আর যদি বাঘ মারার অন্য কোনো ভালো ফন্দি মাথায় আসে, তোমাদের আমি বলে দেবো। আচ্ছা। বাঘের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে যার বাড়ি চলে গেল। হতভাগ্য প্রাণীটা জানতেও পারল না তার বিরুদ্ধে কি ভীষণ ষড়যন্ত্র শুরু হয়েছে। মিটিং শেষ হলে আনন্দকে ধরে নিয়ে বাড়ি এলো বিনু। সুধা সুনীতি উঠোনেই ছিল। ঠোঁট টিপে হাসতে হাসতে সুধা বলল, বাবা একেবারে বীর বেশেছে। এই দিদি, দেখ দেখ। সুনীতি চোরা চোখে আনন্দকে দেখে নিয়ে মুখ নিচু করল। তারপর নখ খুঁড়তে শুরু করল। তার মুখে মৃদু কৌতুকের হাসি আলতেওভাবে লেগে রইল। সুধা এবার এগিয়ে এসে বড় বড় চোখ করে বলল, বন্দুক, টোটার মালা, ভোজালি, যেভাবে সেজেছেন তাতে বাঘটাকে না মারলেও চলবে। কেন? এই বীর বেশ একবার যদি বাঘটাকে দেখিয়ে দিতে পারেন, রাজ্য ছেড়ে সে এমনিই পালিয়ে যাবে। আনন্দ কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না। স্নেহলতা কোথায় ছিলেন, আনন্দকে দেখতে পেয়ে ছুটে এসলেন, বললেন, এসো দাদা, এসো এসো, বাড়ির ভিতরে এসো। তারপর যতক্ষণ আনন্দ এই বাড়িতে রইল, সুধা তার পিছনে লেগে থাকল। 2-4 দিনের ভিতর দেখা গেল রাজদিয়া এবং চারপাশের গ্রামগুলোতে একটা সুপারি গাছ কিংবা বয়রার বাঁশও আর আস্ত নেই। সব লাঠি এবং সরকি হয়ে গেছে। প্রথমে ঠিক হয়েছিল রবিবার রবিবার ধান কাটা ফাঁকা মাঠে মিটিং বসবে। এক রবিবার পরই সিদ্ধান্তটা বাতিল করে দিল আনন্দ। নতুন করে স্থির হলো সবাইকে রোজ আসতে হবে, বাঘ বলে কথা। 2-4 দিন যাতায়াতের পর হঠাৎ একদিন আনন্দ বলল, বাঘ মারা সহজ ব্যাপার নয়, বুঝলে? হ্যাঁ, আর বুঝি না। এর জন্য সকলকে এক মন এক প্রাণ হতে হবে। আজ্ঞা, হ্যাঁ তো হইতেই হইব। আমি ভাবছি সৈন্যদের মতো তোমাদের প্যারেড করতে হবে, তাতে একসঙ্গে কাজ করার একটা প্রেরণা পাবে। প্যারেড? প্যারেড কি? ওই যে লেফট রাইট করা। পরের দিন থেকেই প্যারেড শুরু হলো। দেখা গেল কেউ লুঙ্গি মালকোচা দিয়ে পড়েছে, তার পাশে হয়তো একজনের পরনে খাটো ধুতি এবং ফতুয়া, গলায় 3 লহর তুলসীর মালা। তার পরের লোকটি পাজামা পরে এসেছে। নানা রকম বেশভূষা আনন্দর পছন্দ হচ্ছিল না। 2-1 দিন দেখে আনন্দ বলল, তোমরা এক কাজ করো। কি? সবাই একটা করে খাকি প্যান্ট আর সাদা হাফ শার্ট করিয়ে নাও। এইরকম পোশাক পরলে দেখতে ভালো, কাজেরও সুবিধে। কি যে কন সাহেব বাবু, বাঘের তো ঠিক ঠিকানা নাই। এই আকালে খাইতে না পাইয়া মরতে বসছি, আপনি কন আবার পেন্টুল জামা বানাইতে। এই কারবারে আমরা আর নাই। পাছে সেনাদল ভেঙে যায়,
এই আশঙ্কায় আনন্দ বলল, আচ্ছা আচ্ছা, থাক থাক, শার্ট প্যান্ট আর বানাতে হবে না। ধুতি, লুঙ্গি, পাজামার বিচিত্র সমন্বয়ের ভিতর বিপুল সমারোহে প্যারেড চলতে লাগলো। প্যারেড করতে করতে বাঁয়ের জায়গায় ডান পা তুললে রক্ষা নেই, অমনি আনন্দর হাতের বেত পায়ের গোছে এসে পড়ে। আনন্দর চোখকে ফাঁকি দেওয়া সহজ কাজ নয়। প্যারেড শুরু হবার পর বেশ কিছুদিন বাঘটাকে আর দেখা গেল না। তার বিরুদ্ধে যে গভীর চক্রান্ত চলছে, এই খবর কি সে জেনে ফেলেছে? যাই হোক, মানুষ খানিকটা নিশ্চিন্ত হতে পেরেছে, তবে সতর্ক আছে। সন্ধ্যের আগে আগেই যথারীতি ঘরে ঢুকে খিল দিচ্ছে তারা। এইভাবেই চলতে লাগলো। হঠাৎ একদিন সকালবেলা বারুইবাড়ির প্রাণবল্লভ মাঠের দিক থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে হেমনাথের বাড়ি এসে হাজির। খাইছে রে খাইছে, আমারে খাইয়া ফেলাইল রে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকের ঘর থেকে সুধা, সুনীতি, বিনু, ঝিনুক, অবনীমোহন, হেমনাথ সবাই ছোটাছুটি করে বেরিয়ে এলো। উদ্বিগ্ন মুখে হেমনাথ শুধলেন, কি হয়েছে প্রাণবল্লভ, কি হয়েছে? প্রথমটায় প্রাণবল্লভ কথাই বলতে পারল না। হাত পা, ঠোঁট, তার সারা শরীর ভয়ে থরথর করে কাঁপছে। আচ্ছা এদিকে আয়, আগে শান্ত হ, বস, পরে বলবি। একটু জল বড় কথা, একটু জল। জল খেয়ে খানিকটা ধাতস্থ হলো প্রাণবল্লভ। তারপর যা বলল সংক্ষেপে এই রকম। ভোরবেলা মেটে আলোর সন্ধানে সে ধান কাটা মাঠে গিয়েছিল। আলের ধারে ধারে ঘুরে ঘুরে 2-4টে জোগাড়ও করেছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখ পড়ে দক্ষিণের চকের মাঠের মাঝখানে গুটিসুটি মেরে বাঘটা শুয়ে আছে। প্রাণবল্লভের কথা শেষ হলে অত্যন্ত ব্যস্ত হয়ে হেমনাথ বললেন, এই সুধা দিদি, সুনীতি দিদি, শিগগির শাঁখ বাজা। বাঘের খবর পেলেই আনন্দই শাক টাক বাজাতে বলেছিল না? সেদিনকার মিটিংয়ের কথা কারোর জানতে আর বাকি নেই। সুধা, সুনীতি ছুটে গিয়ে ঘর থেকে শাঁখ বার করে আনলো। তারপর 2 বোন গাল ফুলিয়ে জোরে জোরে ফুঁ দিতে লাগল। প্রাণবল্লভের ভয় কেটে গিয়েছিল। লাফ দিয়ে উঠোনে নেমে আকাশে হাত ছুঁড়ে চেঁচিয়ে উঠল সে, বন্দে মাতরম। বন্দে মাতরমের এরকম প্রয়োগ আগে কখনো দেখেনি বিনু। প্রায় সঙ্গে সঙ্গে এই পাড়া সে পাড়া এবং দূর দূরান্ত থেকে শাঁখ, কাঁসর এবং টিন পেটাবার আওয়াজ ভেসে আসতে লাগলো। সেই সঙ্গে মুহুর্মুহু শোনা যেতে লাগলো, বন্দে মাতরম, কালী মাইকি যায়। মুসলমান পাড়ার দিক থেকে আওয়াজ আসতে লাগলো, আল্লাহ আকবার। তারপরেই হো হো চিৎকারে দিক দিগন্ত তোলপাড় করে অসংখ্য মানুষ বেরিয়ে পড়ল। সবার হাতে লাঠি আর সুপারি কাঠের সরকি। হেমনাথ প্রাণবল্লভকে বললেন, যা শিগগির আনন্দকে বাঘের খবরটা দিয়ে আয়। স্নেহলতা বললেন, যা চেঁচামেচি আর কাঁসর ঘণ্টার আওয়াজ, তাতে খবর পেতে কি আর তার বাকি আছে? তবু যাক। প্রাণবল্লভ রামকেশবের বাড়ি ছুটল। কিছুক্ষণ পর ফিরে এসে খবর দিল, সে একাই নয়, আরও অনেকেই আনন্দকে বাঘের খবর দিতে গিয়েছিল, কিন্তু আনন্দকে পাওয়া যাচ্ছে না। হেমনাথ বললেন, সে কি কাজের সময় সেনাপতি নিরুদ্দেশ? প্রাণবল্লভ কি বলতে গিয়ে থেমে গেল। হেমনাথের মুখের দিকে তাকিয়ে ইতস্তত করতে লাগলো। তার মনের কথাটা যেন পড়তে পারলেন হেমনাথ। বললেন, কিরে, কিছু বলবি? ও তা বল না। অপরাধ যদি না নেন কথাখান কই। অপরাধ নেব কেন, বল বল। আমার মনে হইল সাহেববাবু বাড়িতেই আছে, ভিতরে তেনার গলাও যেন পাইলাম, কিন্তু মা ঠাইরেন রে কইয়া দিল তিনি নাই। হ্যাঁ, কি যা তা বলছিস তুই? বিশ্বাস যান না বড় কর্তা। না, বিশ্বাস না যাওনেরই কথা, কিন্তু কিন্তু কি? সাক্ষী আছে। কে সাক্ষী? ওই গণক বাড়ির মহেন্দর, কামার বাড়ির নিমাই, সোনারু বাড়ির অনন্ত, কালিমুদ্দিন মাঝি, বরকাতুল্লা নিকারি, কত মানুষের নাম কমু। এত লোক আনন্দের খোঁজে গিয়েছিল। বাঘ দেখলে তিনি তো খবর দিতে কইছিল। আচ্ছা, তুই যা এখন। প্রাণবল্লভ চলে গেল। ওদিকে আরেক কাণ্ড। লাঠি সরকে নিয়ে রাজদিয়ার লোক তো মাঠের দিকে ছুটছিলই,
দিগন্তের ওপারে কৃষাণ গ্রামগুলো থেকে শত শত মানুষও ছুটে আসছিল। তাদের হাতেও লাঠি, সরকি এবং নানা রকম অস্ত্র। শাঁখ, কাঁসর এবং টিন পেটাবার আওয়াজ আসছিলই। সেই সঙ্গে মুহুর্মুহু শোনা যাচ্ছিল বন্দে মাতরম, কালী মাই কি জয়, আল্লাহু আকবার। ধান কাটা শীতের মাঠ পানিপথ কি হলদিঘাটের যুদ্ধক্ষেত্রে চেহারা নিতে শুরু করেছে। বিনু হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। আমি মাঠে যাব দিদা। মাঠে? কেন রে দাদা ভাই? বাঘমারা দেখতে? না না, ওখানে তোমাকে যেতে হবে না। না, আমি যাবই। ঘাড় গোঁজ করে পা ছুটতে লাগলো বিনু। ওখানে কি হবে কেউ বলতে পারে? বাঘটা যদি কোনো রকমে ছিটকে তোর কাছে চলে আসে? আমি ওই হিজল গাছের মাথায় চড়ে দেখব। না, তোমাকে গাছে টাছে চড়তে হবে না, তোমাকে যেতেও হবে না। যাও, ঘরে গিয়ে বসো। জানালা দিয়েই যেটুকু দেখা যায় তার বেশি দেখবার দরকার নেই। বিনু শুনল না, ঊর্ধ্বশ্বাসে মাঠের দিকে ছুটল। আজ আর তাকে বাড়িতে আটকে রাখা গেল না। মাঠ জোড়া রণভূমি তাকে বিপুল আকর্ষণে টেনে নিয়ে গেল। পিছনে স্নেহলতার ভীত ব্যাকুল কণ্ঠস্বর শোনা যেতে লাগল। হেমনাথ এবং অবনীমোহনকে তিনি বলছেন, তোমরা ছেলেটাকে আটকালে না, কে যে হবে আজ? যাও যাও, ওকে ফেরাও গিয়ে। হেমনাথরা কি উত্তর দিলেন বিনু আর শুনতে পেল না। তার আগেই ছায়াচ্ছন্ন ঝুপসি বাগান পেরিয়ে মাঘের নিস্তরঙ্গ পুকুর পিছনে ফেলে ফসলশূন্য ফাঁকা মাঠে সে এসে পড়ল। চারিদিক থেকে জনতা গোল হয়ে বৃত্তাকারে ছুটছে। সম্মোহিতের মতো তাদের পিছু পিছু দৌড়তে লাগলো বিনু। দক্ষিণের চকে এসে দেখা গেল সত্যি সত্যি মাঠের মাঝখানে বাঘটা শুয়ে আছে। চারধার থেকে গোল হয়ে জনতা ঝড়ের মতো নেমে আসছিল। বাঘটা যখন সিকি মাইলের মতন দূরে, সে সময় কেউ যেন মন্ত্র পড়ে হঠাৎ তাদের থামিয়ে দিল। একধারে সারি সারি অনেকগুলো হিজল গাছ। বিনু আর দেরি করল না, সবচাইতে উঁচু গাছটার মগডালে চড়ে বসল। ভাটির দেশে শ্বশুরবাড়িতে চলে যাবার আগে বিনুকে গাছে চড়াও শিখিয়ে দিয়েছিল যুগল। শাঁখ কাঁসরের আওয়াজ থেমে গেছে, আর কোনো আওয়াজই এখন শোনা যাচ্ছে না। জনতা যুদ্ধক্ষেত্রে এসে যেন বিমূঢ় হয়ে গেছে। হঠাৎ কে যেন চেঁচিয়ে উঠল, সাহেববাবু কই? 8-10টা লোক একসঙ্গে চিৎকার করে বলল, বাড়িতে নেই। অহন কি করা? সাহেববাবু তো কইছিল বাঘ দেখলে তেনারে খবর দিতে, তেনি নাই, আমরা ফিরাই যাই। হগল রে, তালে ফিরানের কথা কইয়া দাও। বাঘ মারণ বইলা কথা, সাহেববাবু না থাকলে আমাকে চালাইব কে? একটা লোক চিৎকার করে ফেরবার কথা বলে যাচ্ছিল। তার আগেই বাজিতপুরের জোয়ান ছেলে হালিম বলল, কিছুতেই না, এত দূর আইসা ফিরে যাবো কেন? হ্যাঁ, সুযোগ যখন পাইছি শালার বাঘের নিকাশ করুম। বলি আকাশের দিকে হাতের লাঠিটা ছুঁড়ে চেঁচালো, আও গাও ভাই হগল। নিমেষে জনতার ভিতর সাড়া পড়ে গেল। তারপরেই বাঘটাকে ঘিরে মানুষের বৃত্ত আস্তে আস্তে ছোট হয়ে আসতে লাগলো। কিন্তু জন্তুটা যখন 300 গজের মতন দূরে, লোকগুলো আবার থেমে গেল। আনন্দ নেই, সেনাপতিত্ব আজ হালিমের দখলে। প্রেরণা দেবার জন্য পিছন থেকে সে আবার চেঁচিয়ে উঠল, আও গাও ভাইরা, আও গাও। ঠেলে ঠেলে জনতাকে আরও অনেকখানি এগিয়ে নিয়ে গেল হালিম। কিন্তু বাঘটা যখন 100 গজ দূরত্বে, তখন আর পারা গেল না। এত দূর থেকে লাঠি সরকি দিয়ে অন্তত বাঘ মারা যায় না। হালিম শূন্যে ঘুষি ছুটতে ছুটতে সমানে চেঁচাতে লাগলো। কিন্তু এত অনুপ্রেরণাতেও কাজ হলো না। লোকগুলো একেবারে অনড়, কে যেন পেরেক ঠুকে মাটিতে তাদের পা আটকে দিয়েছে। ওদিকে আর একটা ব্যাপার ঘটল। বাঘটা ঘুমিয়েছিল, হঠাৎ এত চেঁচামেচি শুনে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। হিজল গাছের মাথা থেকে বিনুর মনে হলো বাঘটা 10 হাতও না, 12 হাতও না, 6-7 হাতের মতো লম্বা। হলুদ শরীরে তার কালো কালো ডোরা। কাঁচা ঘুমটা ভেঙে যাবার জন্য খুব সম্ভব বাঘটা বিরক্ত হয়েছিল এবং এত লোকজন দেখে কিছুটা বিস্মিত। সে সামনের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে শখানেক লোক অস্ত্রটস্ত্র ফেলে প্রাণপণে ছুটল এবং নিমেষে দিগন্তের ওপরে অদৃশ্য হয়ে গেল। এবার বাঘটা তাকলো ডান দিকে। তখনই 200-250 লোক আর নেই। অনেকে মাল কোঁচা দিয়ে লুঙ্গি পরে এসেছিল। ছুটবার সময় কাছা খুলে যাওয়ায় লুঙ্গিতে পা আটকে হুড়মুড় খেয়ে পড়েছে।
ধান কেটে যাবার পর যে গোড়াগুলো মাঠময় ছড়িয়ে আছে তাতে হোঁচট খেয়েও অনেকে পড়ে যাচ্ছে, আর পড়েই তক্ষণে উঠে পড়ছে এবং ধাঁ করে পিছনে একবার তাকিয়ে নিয়ে আবার ছুটছে। সামনে পিছনে যেদিকেই বাঘটা তাকাচ্ছে একই অবস্থা। মুহূর্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে। চারিদিকে তাকাতে তাকাতে সেনাপতির সঙ্গে একবার তার শুভদৃষ্টি হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল একটা ডোরা কাটা লাল লুঙ্গি আর সবুজ জামা পরা উড়ে গিয়ে প্রায় আধ মাইল দূরের একটা খালে ঝাঁপিয়ে পড়ল। কেউ যখন আর নেই সেই সময় বাঘটা অলস পায়ে চকের এক প্রান্তে উলুখড়ের জঙ্গলে গিয়ে ঢুকল। তারপর হিজল গাছ থেকে নেমে ছুটতে ছুটতে বাড়ি ফিরে এলো বিনু। কিছুক্ষণের মধ্যেই বাঘ শিকারের ব্যাপারটা দিকে দিকে রটে গেল। হাসতে হাসতে হেমনাথ বললেন, যেমন আনন্দ তেমনই তার প্যাঞ্জার বাহিনী। বিনু শুনতে পেলে সবার কান বাঁচিয়ে সুধা সুনীতিকে বলছে, আচ্ছা বীরপুরুষের গলায় মালা দেবি দিদি ভাই? সুনীতি মুখ তুলতে পারছিল না, মাটির সঙ্গে যেন মিশে যেতে চাইছে। দিন চারেক পর খবর পাওয়া গেল বাঘটা মারা পড়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব লঞ্চে করে রাজদিয়া আসছিলেন, নদীর বাঁকে বাঘটাকে দেখে গুলি করে মেরেছেন। বাঘের ভয়ে আনন্দ যে বাড়ি থেকে বেরোয়নি এই কথাটা কেমন করে যেন চারিদিকের গ্রামগঞ্জগুলোতে রটে গিয়েছিল। খবরটা যে শুনেছে সেই হেসেছে। এদিকে সেদিনকার সেই মজার ঘটনাটির পর আনন্দর আর দেখা নেই। আগে দিনে দুবার করে হেমনাথের বাড়ি আসছিল, এখন রামকেশবের বাড়ির একটা ঘরে সে নাকি নির্বাসন বেছে নিয়েছে। একদিন হেমনাথ গিয়ে আনন্দকে ধরে আনলেন, রগরের গলায় বললেন, আরে দাদা, তোমার এত লজ্জাটা কিসে? আনন্দ খুবই বিব্রত বোধ করছিল, উত্তর দিল না। হেমনাথ আবার বললেন, লজ্জার কিছু নেই বুঝলে ভাই। বড় বড় সেনাপতি যারা, এই যেমন ধরো রোমেল, মন্টগোমারি, দ্য গল, ফ্রন্টে হেজি পেজি সোলজারের গায়ের গন্ধ শুঁকতে শুঁকতে কি তারা লড়ে? তারা দূরে দূরে বসে কলকাঠি নাড়ে। তুমি ঘরে বসে থেকে আদর্শ জেনারেলের মতো কাজ করেছ। ভয় নেই তোমার। এর জন্য সুনীতি দিদি বর বদল করবে না। কি বলিস রে দিদি ভাই? সুধা, সুনীতি, বিনু, ঝিনুকরা কাছেই ছিল। সুনীতি ছুটতে পালিয়ে গেল। সুধার চোখের তাড়ায় আর ঠোঁটের প্রান্তে ধারালো হাসিটা হেসে বিধিয়ে বিধিয়ে বলল, কি বীরপুরুষ বোঝাই গেল। কাঁধে বন্দুক, কোমরে ভোজালি, গলায় টোটার মালা, ঝোলানোই সার। মাঘের শেষ তারিখে দিন পড়েছে। একই লগ্নে সুধা সুনীতির বিয়ে। রাত থাকতে থাকতে কাকপক্ষী জাগবার আগে দুই বোনকে বিছানা থেকে তোলা হলো। শুরু হলো অধিবাসের কাজ। সুধা সুনীতিকে নতুন কাপড় পরানো হলো, গলায় দেওয়া হলো তুলসী কাঠের মালা, কোমরে নতুন লাল ঘুনসি, কপালে চন্দন কুমকুমের ফোঁটা, চোখে কাজলের টান, সারা গায়ে ঝকমকে নতুন গয়না, হাতে নতুন শাঁখা। মেয়ে সাজাবার পর নতুন পিঁড়িতে তাদের পাশাপাশি বসিয়ে শ্বেত পাথরের থালায় খাবার খেতে দেওয়া হলো। খই, চিঁড়ে, মুরগি, ক্ষীর, দই, চিনি, বাতাসা। বিনু ঝিনুকও ওদের সঙ্গে বসে গেল। এরপর সারাদিন বিয়ের কনেরা আর কিচ্ছু খাবে না, খাবে সেই রাত্রিবেলা বিয়ের পর। সুধা সুনীতিকে খেতে বসিয়ে ৩০-৪০ জন এও নিয়ে গান গাইতে গাইতে নদীর ঘাটে জল সইতে গেলেন স্নেহলতা। সঙ্গে সঙ্গে শানদার আর ঢুলি বাজাতে ভাজাতে চলল। স্নেহলতা যতক্ষণ না ফিরছেন সুধা সুনীতি পাত ছেড়ে উঠবে না, এই হচ্ছে রীতি। কিছুক্ষণ পর স্নেহলতারা নদী থেকে নতুন কলসিতে জল ভরে নিয়ে এলেন। যে কলসিটায় জল আনা হয়েছে সেটার নাম মঙ্গল কলস। ৫ জন এও একসঙ্গে কলসিটা ধরে উলু দিতে দিতে মাটিতে স্থির করে বসালো। একজন তার তলায় আগেই ধান দুর্বা দিয়েছে, বাকিরা এই সময় গান ধরল। দেখতে দেখতে রোদ উঠে গেল, বেলা চড়তে লাগলো। দুপুরের খানিক আগে পুরুত এলো। অবনীমোহন মেয়ে সম্প্রদান করবেন। পুরুত তাকে নিয়ে বৃদ্ধিতে বসে গেল। বৃদ্ধির সময়ও মেয়েরা গান গাইল।
বৃদ্ধির পর ইউরা শিলে কাঁচা হলুদ বেটে সুধা সুনীতিকে মাখালো। তারপর তাদের মাথায় ধান দুর্বা দিয়ে উলু দিতে দিতে স্নান করাতে লাগলো, সেই সঙ্গে গানও চলতে লাগলো। সুধা সুনীতির স্নান হয়ে গেলে অধিবাসের তত্ত্ব নিয়ে হেমনাথ আর বিনু বেরিয়ে পড়ল। দুবাড়িতে তত্ত্ব যাবে। মাছ, পান, তামার পড়াতে পড়াতে নানা রকমের মিষ্টি, এত জিনিস হাতে করে তো নিয়ে যাওয়া যায় না, তাই ভবতোষের ফিটনটা সকালবেলাতেই আনিয়ে রেখেছিলেন হেমনাথ। প্রথমে বিনুরা গেল হিরণদের বাড়ি। সেখানে বেশিক্ষণ বসল না, তত্ত্ব নামিয়ে দিয়ে সোজা রামকেশবের বাড়ি চলে এলো। এখানেও সানাই বাজছে, ঢাক বাজছে, মাঝে মাঝে শাঁখ এবং কলকলো উলুর আওয়াজ আসছে। বিনুরা বাড়ির ভেতরে আসতেই সাড়া পড়ে গেল। ঝুমা কোথায় ছিল? ছুটতে ছুটতে সামনে এসে হাজির। আজ দারুণ সেজেছে ঝুমা। অন্যদিন ফ্রক পরে থাকে, আজ হলুদ রঙের সিল্কের শাড়ি আর লাল টুকটুকে একটা জামা পরেছে। শাড়িটার গায়ে ছোট ছোট নীল ময়ূর, কপালে আগুনের কুঁড়ির মতো কুমকুমের একটা টিপ, টিপটাকে গোল করে ঘিরে চন্দনের বিন্দু, চোখে কাজলের টান, গালে এবং ঠোঁটে লালচে রং। ঝুমার সাজটাজ নিয়ে ঠাট্টা করতে যাচ্ছিল বিনু, তার আগেই ঘাড়খানা বাঁকিয়ে গালে একটা হাত রেখে ঝুমাই বলে উঠল, বাবা কি সাজটাই না সেজেছ, একেবারে বরবেশ। চমকে নিচের দিকে তাকালো বিনু। তার পরনে ধপধপে পাটভাঙা ধুতি, দুধরঙা সিল্কের পাঞ্জাবি, পায়ে নতুন পাম্পশু, সাজসজ্জা তারও কিছু কম নেই। বিব্রত হেসে বিনু বলল, না মানে যা সেজেছ এখন কারোর সঙ্গে মালা বদল করিয়ে দিলেই হয়। আমার আপত্তি নেই, একজন যদি রাজি হয়েই থাকে আজই। আহ্লাদ, কত আহ্লাদ। বিনু হাসতেই লাগলো। ঝুমা আবার বলল, ও বেলা তোমাদের বাড়ি যাচ্ছি। বরযাত্রীদের সঙ্গে? বাসর জাগব, তোমাকেও জাগতে হবে। নিশ্চয়ই। বাসরে তোমার কি হাল করে দেখো। ঠিক আছে, দেখব। বাসর তো সেই রাত্রিবেলায়, তখন যা হবার হবে। এখন একটু মজা করি। কি করবে? উত্তর না দিয়ে ছুটে কোথায় চলে গেল ঝুমা। পরক্ষণে ফিরে এসে বিনু কিছু বুঝবার আগেই এক গাদা হলুদ তার নাকে, মুখে, ধুতি, পাঞ্জাবিতে মাখিয়ে দিল। এ কি করছো, কি করছো? একদিন তো মাখতেই হবে, মাখলে কেমন লাগে আগেই দেখে নাও। গোধূলি লগ্নে বিয়ে। বেলা থাকতে থাকতে দুই বর এসে পড়ল। বেশিক্ষণ তাদের বসতে হলো না, প্রায় সঙ্গে সঙ্গে বিয়ের আসরে নিয়ে যাওয়া হলো। সানাই, ঢোল, কাঁসি আর শাঁখের বাজনা, ঘন ঘন উলুধ্বনি, এর মধ্যে পরপর দুই মেয়েকে সম্প্রদান করলেন অবনীমোহন। সাত পাকে ঘোরবার সময় ইউরা আবার গান ধরল। বিয়ের আসর থেকে সোজা বাসর ঘরে। পাশাপাশি দুই বাসর ঘর সাজানো হয়েছে, সেখানে শুধু মেয়েদের ভিড়। ঠাট্টা, ঠিসারা, বিদ্যুৎ চমকের মতন হাসাহাসি, ঠেলাঠেলি, এর মধ্যেই দুই ঘরে চাল খেলা, জো খেলা হয়ে গেল। তারপর শুরু হলো জামাই নাজেহাল করা ধাঁধা। ধাঁধার পর স্নেহলতা রঙ্গিনী মূর্তি ধরলেন। দুই বাসরে ঘুরে ঘুরে মাথায় আড়ঘোমটা টেনে মাজা বাঁকিয়ে বাঁকিয়ে গাইতে লাগলেন গান। এত ভিড়ের ভিতর ছুঁচের পেছনে সুতোটির মতন বিনুর পিছনে ঝুমা লেগেই আছে। আর ঝিনুক জল খেলা, চাল খেলা, ধাঁধা, নাচ গান, ঠাট্টা, রগড় কিছুই যেন বুঝতে পারছিল না সে। পলকহীন ঝুমা আর বিনুর দিকে সে তাকিয়েছিল। এ বিয়ের আরও একটা দিক আছে, সেটা এরকম, হেমনাথ রাজ্যশুদ্ধ লোককে নেমন্তন্ন করে এসেছিলেন, বিয়ে দেখার নেমন্তন্ন। কিন্তু খাবার জন্য তাদেরই ডেকেছিলেন যারা দেশজোড়া আকালে আর মন্বন্তরে একটু ফ্যানের আশায় রাজদিয়া রাস্তায় রাস্তায় প্রেত মূর্তির মতন ঘুরে বেড়ায়। সন্ধে থেকে হেমনাথ তাদের সামনে দাঁড়িয়ে তদারক করে খাওয়াচ্ছিলেন। সকাল থেকে লাড়মোড় এই বাড়িতেই আছেন। তিনি বলছেন, এ কি করছো হেম? না খেয়ে খেয়ে তাদের পেট মরে গেছে, তার ওপর ভালো মন্দ ফললে হার দেখতে হবে না? শঠান ঝোমরাঝার দরবারে গিয়ে হাজির হবে। এমনিও মরবে, অমনিও মরবে, না খেয়ে মরার থেকে খেয়েই মরুক। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে এসেছে সেই সময় গদু চক্রবর্তী এসে হাজির। যুগলের বৌভাত এসে এসেছিল,
তারপর এই দেখা গেল, চেহারা খুব খারাপ হয়ে গেছে গদুর। বুকের হাড়গুলো গুনে নেওয়া যায়, চোখ 1 ইঞ্চি ভেতরে ঢুকে গেছে। হেমনাথ বললেন, তোমার এ কি হাল হয়েছে চক্রবর্তী? আর কইয়ের না হেমকর্তা, না খাইয়া খাইয়া শরীর গেল। যা কাল পড়ছে হেয়াতে কেউ আর খাইতে দেয় না। আগে মাইনসে আনন্দ কইরা খাওয়াইতো, হন আমারে দেখলে মুখ ফেরাইয়া লয়। যা দুর্দশা, তা গইবা দুষ কি? এ তো ঠিকই। অনেক রাত হয়ে গেছে, হাত মুখ ধুয়ে খেতে বসে যাও। যুগলের বিয়ের সময় গদু চক্রবর্তী যা খেয়েছিল, সুধা সুনীতির বিয়েতে তার 3 গুণ খেল। কিন্তু কে জানত এই খাওয়াই তার শেষ খাওয়া। যাই হোক, খেয়েটে চলে গেল গদু চক্রবর্তী। 2 দিন পর খবর এলো, এখান থেকে মাইল 3 দূরে এক গ্রামে ভেদ বমি করে সে মারা গেছে। সুধা সুনীতির বিয়ের মাসখানেক পর একদিন দুপুরবেলা ভয়ানক শ্বাসকষ্ট শুরু হলো সুরমার। তখনই লারমোরকে ডেকে আনার জন্য করিমকে পাঠানো হলো, কিন্তু লারমোর পৌঁছবার আগেই সব শেষ। এবছর পুজোর পর থেকে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন সুরমা। চলাফেরা দূরের কথা, উঠে বসবার শক্তিটুকু পর্যন্ত ছিল না তার। অদৃশ্য রক্তচোষা দেহের সব সার যেন শুষে নিয়ে একটা বাজে সাদা কাগজের মতো সুরমাকে ফেলে রেখে গিয়েছিল। এবারের লোকেরা মনে মনে অনেক আগে থেকেই তৈরি হয়েছিল, বুঝতে পারছিল সুরমা খুব বেশি দিন বাঁচবেন না। দ্রুত আলো নিভে আসার মতন তার আয়ুও ফুরিয়ে আসছিল। যা অনিবার্য, অবশ্যম্ভাবী, আজ দুপুরবেলা তাই ঘটে গেল। খবর পেয়ে সুধা সুনীতি হিরণ আনন্দ ছুটে এলো। শুধু কি ওরাই? কুমোরপাড়া, কামারপাড়া, যুগিপাড়া, তেলিপাড়া, সারা রাজদিয়াই বা কেন? মৃত্যু সংবাদ কানে যেতে চারদিকের গ্রামগঞ্জগুলো থেকে অসংখ্য মানুষ মলিন মুখে হেমনাথের বাড়ির দিকে আসতে লাগল। সমস্ত বাড়িখানা জুড়ে কান্না ছাড়া আর কোনো শব্দ নেই। সুধা সুনীতি সুরমার অসাড় বুকে মুখ গুঁজে অবুধ শিশুর মতো কাঁদছিল। সুরমার শিয়রের কাছে বসেছিলেন স্নেহলতা আর শিবানী। সজল চোখে ভাঙা ভাঙা গলায় তারা বলছেন, আমাদের কাঁদাবে বলে কি এতদিন পর রাজদিয়ায় এসেছিলি মা? একধারে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল ঝিনু, আরেকধারে হেমনাথ এবং অবনীমোহন ঘন ঘন হাতের পিঠে চোখ মুছছিলেন। তাদের চোখ ফোলা ফোলা, আরক্ত, জলপূর্ণ। কিন্তু এত কান্নার মাঝখানে বিনু একটুও কাঁদতে পারছিল না। বুকের ভিতর পাষাণ ভারের মতন কি যেন চেপে আছে। চোখ ফেটে যাচ্ছে, কিন্তু এক ফোঁটা জলও বেরোচ্ছে না। এত লোকজন, এত কান্না, শোকোচ্ছ্বাস, কিছুই যেন সে শুনতে পাচ্ছিল না, কিছুই যেন বুঝতে পারছিল না, দেখতে পাচ্ছিল না। বিনুর সমস্ত অনুভূতি বুঝিবা অসার হয়ে গেছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। ওদিকে কারা যেন কুড়োল দিয়ে বাগানের বুড়ো একটা আম গাছ কেটে ছোট ছোট খণ্ড করে ফেলল। তারপর পুকুরের ওপারে উঁচু মতো জায়গাটায় চিতা সাজালো। এদিকে স্নেহলতা সিঁদুরে, চন্দনে এবং রাশি রাশি ফুলে সুরমাকে সাজিয়ে দিলেন। তারপর কারা যেন হরিধ্বনি দিয়ে তাকে কাঁধে তুলে পুকুর পাড়ের দিকে নিয়ে গেল। হেমনাথ বিনুর একটা হাত শক্ত করে ধরে সব যাত্রীদের সঙ্গে সঙ্গে চললেন। সুধা সুনীতি, স্নেহলতা, শিবানী, অবনীমোহন কেউ বাড়িতে থাকল না। সবাই চলেছে আর অভিভূতের মতন বুক ফাটিয়ে কাঁদছে। বিনুর মনে হলো সে যেন মাটির ওপর দিয়ে হাঁটছে না, হাওয়ার ভিতরে ভারহীন হালকা শরীর নিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে। চিতায় তুলবার আগে সুরমাকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হলো। পুরুত জোরে জোরে মন্ত্র পড়ে যাচ্ছিল। শব্দগুলো কানে আসছিল ঠিকই, কিন্তু বিনু কিছুই বুঝতে পারছিল না। একটু পর সুরমাকে চিতায় তোলা হলো। এবার মুখাগ্নির পালা। বিনু কি তা করতে হবে। কে যেন সাদা ধপধপে একগোছা পাটশোলার মাথায় আগুন ধরিয়ে তার হাতে দিল। হেমনাথ তাকে ধরে চিতার চারধারে প্রদক্ষিণ করাতে লাগলেন। পুরুতটা মন্ত্র পড়তে পড়তে আগে আগে চলতে লাগল। বিনুর মনে হতে লাগলো তার চারপাশে সমস্ত চরাচর যেন দুলছে।
চিতাটাকে কবার প্রদক্ষিণ করেছে বিনু মনে করতে পারল না। একসময় পুরুতের কথায় মন্ত্রচালিতের মতন সুরমার মুখে পাটকাঠির আগুন ছোঁয়ালো। সব যাত্রীরা চারিদিক থেকে চিৎকার করে বল হরি হরি বল বলতে লাগলো। তারপরে এই চিতার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। কতক্ষণ আর? চৈত্র মাসের রাত গাঢ় হবার আগেই সুরমার রুগ্ন শীর্ণ দেহ চিতা ধুমে বিলীন হয়ে গেল। আগুন নিভে গেলে চিতা ধুয়ে সব যাত্রীরা পুকুর ঘাটে স্নান করল। বিনুকেও স্নান করানো হলো। তারপর নতুন কোড়া কাপড়ের তেউনি পরানো হলো তাকে। গলায় লোহার চাবি বাঁধা ধরা ঝুলিয়ে দেওয়া হলো। হাতে দেওয়া হলো এক টুকরো কম্বলের আসন। পরদিন থেকে শুরু হলো হবিষ্যি। ঘরের এক কোণে নিজের হাতে নতুন মালসায় আলো চালের এক সেদ্ধ ভাত রাঁধে বিনু। কাছে বসে সজল চোখে দেখিয়ে দেন স্নেহলতা। রাতে একটু দুধ আর ফলটল খেয়ে খালি মেঝেতে এক টুকরো নতুন কাপড় পেতে শুয়ে পড়ে। রাজদিয়ার সব বাড়ি থেকে হবিষ্যির উপকরণ পাঠাচ্ছে। আলো চাল, কাঁচা দুধ, সরবাটা ঘি, আলু, কাঁচকলা ইত্যাদি। দেখতে দেখতে শ্রাদ্ধ চুকে গেল। শ্রাদ্ধের পরদিন মৎস্যমুখী। রাজদিয়ার হেন মানুষ নেই যে সুরমা শ্রাদ্ধে না এসে পেরেছে। বিনুদের সংসারে এই প্রথম মৃত্যু। একটি মৃত্যুই বিনুর চোখে জগতের রূপ একেবারে বদলে দিয়ে গেছে। এখন এই চৈত্র মাসে হিজল গাছগুলো ফুলে ফুলে ছেয়ে যেতে শুরু করেছে। কাউ গাছের ডালে ডালে গুটি ধরেছে। মান্দার আর শিমুল গাছগুলো সারা গায়ে থোকা থোকা আগুনের মতো লাল টুকটুকে ফুল ফুটিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাগানের আম গাছগুলোতে গাঢ় সবুজ রঙের আম লম্বা বোটায় সারা দিন দোল খাচ্ছে। পরিষ্কার করে মুছে দেওয়া আয়নার মতন আকাশটা ঝকমকে। সকালে, দুপুরে, বিকেলে পুকুরের ওপারে শূন্য মাঠের ওপর কত রকমের পাখি যে উড়তে থাকে। কানিবক, পানিকাউ, টিয়া, বুলবুলি, ধবধবে গৌবক। যেদিকেই চোখ ফেরানো যাক এখন শুধুই রঙের সমারোহ। লাল নীলে সবুজে অপরূপ এই বসুন্ধরা বিনুকে আজকাল আর আকুল করে না। যুগল চলে যাবার সময় ধানের ক্ষেত, শাপলা বন, জলসেঞ্চি, শাকের ঘন জঙ্গল, উলুখড়ের বন, কেয়াঝোপ, বেদঝোপ, বনতুলসীর চাপ চাপ অরণ্য, জলবাংলার সজল শ্যামল ভূখণ্ডের সবটুকুর উত্তরাধিকার তার হাতে তুলে দিয়ে গিয়েছিল। এই সেদিনও একা একা শূন্য মাঠে আলপথ ধরে মোহাচ্ছন্নের মতন হেঁটে যেতে তার ভালো লাগত। আকাশ জুড়ে ফিনফিনে পাতলা ডানায় ফড়িংদের ওড়াউড়ি দেখতে দেখতে মুগ্ধ হয়ে যেত। চঞ্চনে সোনালি রোদ, উল্টোপাল্টা বাতাস, গাছপালা, বনানী, নরম তৃণদল সব যেন জাদুকরের মতো তাকে সম্মোহিত করে ফেলত। কিন্তু আজকাল সারাদিনই প্রায় পুবের ঘরের পৈঠে চুপচাপ বসে থাকে বিনু। পুকুরের ওপারে ধুধু দক্ষিণের চক, অনেক দূরের দিগন্ত, আকাশ, বনভূমি সব মিলিয়ে যেন এক অপরিচিত মহাদেশ। ওখানকার কোনো কিছুই সে জানে না, চেনে না। কোনো দিন সে ওখানে যায়নি, যাবার আকর্ষণও বোধ করে না। দিনের বেলায় একটা দৃশ্য প্রায়ই চোখে পড়ে। সুরমাকে যেখানে পোড়ানো হয়েছে তার পাশেই উঁচু বাজে পোড়া সুপারি গাছটার মাথায় সমস্ত দিন একটি শঙ্খ চিল ডানা মুড়ে বসে থাকে। সন্ধে হলেই পাখিটা উড়ে যায়। শুধু দিনের বেলাতেই না, রাত্রিরেও ওই পৈঠেটিতে বসে থাকে বিনু। তার চোখের সামনে একটি দুটি করে তারা ফুটতে ফুটতে সমস্ত আকাশ ছেয়ে যায়। একসময় চাঁদও ওঠে। রাজদিয়ায় আসার পর হেমনাথ তাকে নক্ষত্র চিনিয়েছিলেন। ওই তারাটি অরুন্ধতী, ওইটা লুব্ধক, ওইটা শতভিসা। ছেলেবেলায় মায়ের কাছে বিনু শুনেছিল মানুষ মরে গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। ওই সুদূর জ্যোতিষ্ক লোকের কোন তারাটি তার মা কে জানে। প্রায় রোজই ঝিনুক তার পাশে এসে নিঃশব্দে বসে পড়ে। তখন যে মেয়েটা আসে টেরও পাওয়া যায় না। হঠাৎ এক সময় আধফোটা ঝাপসা গলায় সে ডেকে ওঠে, বিনুদা। কি বলছো? পিসিমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? জানো বিনুদা, মায়ের জন্য আমারও খুব কষ্ট হয়। হঠাৎ বিনু ভাবে ঝিনুকের সঙ্গে তার এই জায়গায় খুব মিল।
মেয়েটাকে বড় আপনজন মনে হয় তখন। সুরমার মৃত্যুর কারণে অনেক দিন স্কুল কামাই হয়েছে। প্রায় মাসখানেক পর আজ স্কুলে গেল বিনু। সেটেলমেন্ট অফিসের কাছে আসতেই ঝুমার সঙ্গে দেখা হয়ে গেল। আচমকা বিনুর মনে পড়ল মায়ের মৃত্যুর পর রাজদিয়ার মানুষ তাদের বাড়ি গেছে, শুধু ঝুমা বাদ। ঝুমা বলল, তুমি খুব রোগা হয়ে গেছো বিনুদা। আবছা কি উত্তর দিয়ে বিনু বলল, মা স্বর্গে গেল, তুমি তো একদিন আমাদের বাড়ি এলে না। তোমাদের বাড়ি গেলেই তো কান্নাকাটি, ওইসব আমার ভালো লাগে না। পলকেই মুখখানি মলিন হয়ে গেল বিনুর। মনে হলো ঝুমা বড় দূরের মানুষ। সুরমার মৃত্যুর মাস 2 পর সুনীতিকে নিয়ে আনন্দ কলকাতায় চলে গেল। তাদের সঙ্গে শিশিররাও গেলেন। কলকাতার অবস্থা নাকি এখন ভালো। জাপানি বোমার ভয় যারা পালিয়ে গিয়েছিল তারা সবাই ফিরতে শুরু করেছে। যাবার আগের দিন সুনীতিরা দেখা করতে এসেছিল, তখন ঝুমাও এসেছিল ওদের সঙ্গে। আড়ালে ডেকে নিয়ে ঝুমা বিনুকে বলেছে, আমরা যাচ্ছি, কলকাতায় গিয়ে চিঠি দেব, তুমিও কিন্তু চিঠি লিখবে। আস্তেই করে ঘাড় কাত করেছে বিনু। সুনীতিরা চলে যাবার পর 2 সপ্তাহ কাটল না। একদিন সকালবেলা হিরণ এসে হাজির। হেমনাথ বাড়িতেই ছিলেন। বললেন, কি ব্যাপার হিরণচন্দ্র? একটা কথা ছিল দাদু, নির্ভয়ে বলে ফেলো। আমি কলকাতায় একটা ভালো চাকরি পাচ্ছি। কিসের চাকরি? ওয়ারের অফিসার র্যাঙ্কের চাকরি নেব। ওয়ারের চাকরি নিবি বলেই কি তোকে এত লেখাপড়া শিখিয়েছিলাম? তুই চলে গেলে এই কলেজের কি হবে? ছি ছি ছি, লোভটাই তোর কাছে বড় হলো রে। হিরণের মুখ কালো হয়ে গেল। এরপর অনেকক্ষণ গুম হয়ে বসে থাকলেন হেমনাথ। বুঝলেন হিরণকে আটকাবার চেষ্টা বৃথা। যুদ্ধের চাকরি তার অসীম শক্তি দিয়ে হিরণকে রাজদিয়া থেকে ছিনিয়ে নিয়ে যাবেই। একসময় গম্ভীর গলায় হেমনাথ বললেন, ইচ্ছে যখন হয়েছে যাও, তবে এতে কিন্তু আমার ভীষণ আপত্তি। হেমনাথকে খুবই ক্লান্ত দেখালো, খুবই হতাশ আর করুণ। দিন কয়েক পর সুধাকে নিয়ে কলকাতায় চলে গেল হিরণ। দেখতে দেখতে আরও কটা মাস কেটে গেল। সুরমা নেই, সুধা সুনীতি চলে গেছে। হেমনাথের বাড়িটা এখন নিঝুম। কিছুদিন আগেও হইচই হুল্লোড়, জীবনের নানা প্রাণবন্ত খেলায় এ বাড়িতে সব সময় উৎসব লেগে থাকত। এখন বাড়িটা ঘিরে অপার শূন্যতা নেমে এসেছে যেন। মাঝে মাঝে শিবানী আর স্নেহলতা সুরমার জন্য বিনিয়ে বিনিয়ে কাঁদেন। অবনীমোহন আর হেমনাথ উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে বসে থাকেন। এখন বর্ষা। মেঘ বৃষ্টি বাজ আর ঘন ঘন বিদ্যুৎ চমক, চতুরঙ্গে আকাশ সারাদিন সেজেই আছে। বছর ধরেই বিনু দেখেছে বর্ষা নামলে পুকুরের ওপারের মাঠ ভেসে যায়। তার মাঝখানে কৃষাণ গ্রামগুলো দ্বীপের মতন কোনো রকমে মাথা তুলে থাকে। এবারেও তার ব্যতিক্রম নেই। উত্তরে দক্ষিণে পূবে পশ্চিমে যেদিকেই তাকানো যাক, চোখ জুড়ে বর্ষার সেই পরিচিত জলছবি। সেদিন সন্ধেবেলা বিনু আর ঝিনুক পূবের ঘরে পড়তে বসেছিল। সামনে 2.5 তোলা পিলসুজের রেড়ির তেলের প্রদীপ জ্বলছে। অবনীমোহন এবং হেমনাথও এই ঘরেই ছিলেন। আজকে স্টিমারে যে খবরের কাগজখানে এসেছে দুজনে ভাগাভাগি করে পড়ছেন। সুরমার মৃত্যুর পর কাগজ নিয়ে আজকাল আর এ বাড়িতে আসর বসে না। বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছিল। হঠাৎ ঝুমঝুম আওয়াজে বিনুরা মুখ তুলে তাকালো। চোখের সামনে থেকে কাগজ নামিয়ে হেমনাথ বললেন, এই বৃষ্টিতে আবার কি এলো? মনে হচ্ছে ভবতোষ মামা এসেছেন। সত্যি ভবতোষী। একটু পর তিনি ঘরের দরজায় এসে দাঁড়ালেন। ভবতোষের দিকে তাকিয়ে সবাই চমকে উঠেছে। চুল এলোমেলো, চোখ দুটো লাল টকটকে এবং ফুলে ফুলে অস্বাভাবিক বড় হয়ে গেছে। মনে হয় যে কোনো সময় সে দুটো ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটবে। চোখের কোলে গাঢ় কালির ছাপ, কণ্ঠার হাড় ফুঁড়ে বেরিয়েছে। জামার বোতাম নেই, বুকটাও হাট করে খোলা।
কোঁচার দিকটা অনেকখানি খুলে মাটিতে লুটোচ্ছে। কেউ কিছু বলবার আগেই ভাঙা ভাঙা ঝাপসা গলায় ভবতোষ বললেন, কাকাবাবু, আপনার বৌমা সেই লোকটার সঙ্গে পালিয়ে গেছে। সে কি, বৌমা তার বাপের বাড়িতে ছিল না? হ্যাঁ, ওখান থেকেই গেছে। আমি যাচ্ছি। বলেই ছুটতে ছুটতে ফিটনটায় গিয়ে উঠলেন। ভাবো, এই ভাবো। হেমনাথ বিমূঢ়ের মতো একটুক্ষণ বসে থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে ডাকতে লাগলেন। ভবতোষ সাড়া দিলেন না। ঝুমঝুম আওয়াজ কানে ভেসে এলো, অর্থাৎ ফিটনটা আবার চলতে শুরু করেছে। কি করবেন হেমনাথ যেন ভেবে পেলেন না। হঠাৎ তার চোখ হেসে পড়ল বিনুর ওপরে। দ্রুত শ্বাস টানার মতো করে বললেন, যাতো দাদা, এই ভবর সঙ্গে যাতো। ছেলেটা আবার ঝোঁকের মাথায় কি কাণ্ড করে বসবে। সব সময় ওর কাছে থাকবি, আর যদি তেমন বুঝিস আজ রাত্রির আর ফিরতে হবে না। বিনু ছুটে গিয়ে যখন ফিটনটা ধরল, সেটা বাগান পেরিয়ে রাস্তার ওপর চলে এসেছে। ভবতোষ বললেন, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে তুমি আবার কেন এলে? দাদু পাঠিয়ে দিলেন। কাকাবাবুর ভয় আমি বুঝি আত্মহত্যা করব? তা বোধহয় করব না। আচ্ছা, এসেছো যখন ওঠো। বিনু গাড়িতে উঠল। তারপর চমকপ্রদ ব্যাপারটা ঘটল। পথে যত বাড়ি পড়ল সব জায়গায় গাড়ি থামিয়ে জড়িত ভাঙা গলায় স্ত্রীর চলে যাবার কথা বলতে লাগলেন ভবতোষ। মানুষের বেদনা প্রকাশের রূপ কি বিচিত্র! সারা রাজদিয়ায় ঘুরে ভবতোষ যখন বাড়ি ফিরলেন তখন অনেক রাত। বাকি রাতটুকু কেউ আর ঘুমোল না। বিনুকে সামনে বসিয়ে সমানে স্ত্রীর কথা বলে যেতে লাগলেন ভবতোষ। সমস্ত শুনে বিনু যা বুঝল সংক্ষেপে এইরকম। বিয়ের আগেই ঝিনুকের মায়ের সঙ্গে একজনের ভালোবাসা ছিল। তা সত্ত্বেও তার বাপ মা একরকম জোর করেই ভবতোষের সঙ্গে তার বিয়ে দিয়েছেন। ঝিনুকের মা এই বিয়ে মেনে নিতে পারেননি। সংসারে নিয়ত ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই ছিল। পরিণামে তিনি একদিন বাপের বাড়ি ফিরে গেলেন। আজ সকালে খবর এসেছে ভালোবাসার সেই লোকটির সঙ্গেই তিনি চলে গেছেন। সমস্ত রাত ভবতোষের কাছে কাটিয়ে সকালবেলা বাড়ি ফিরল বিনু। ফিরেই দেখল ঝিনুক একা একা বসে বসে কাঁদছে। বিনু থমকে দাঁড়িয়ে পড়ল। ঝিনুককে দেখতে দেখতে মমতায় তার মন ভরে যেতে লাগল। অনেকক্ষণ পর আস্তে আস্তে ঝিনুকের পাশে গিয়ে বসল সে। খুব কোমল গলায় বলল, কেঁদো না ঝিনুক, কেঁদো না। আমার মা চলে গেছে। আমার কথা একবার ভাবো তো, আমার মা তো নেই। মুখ থেকে হাত সরিয়ে জল ভরা গভীর চোখে বিনুর দিকে তাকালো ঝিনুক। আপনাদের কেমন লাগছে এই উপন্যাসটা, আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা ছোট্ট লাইক দেবেন, আর যারা নতুন এসেছেন তাদেরকে তো বলেছি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, যাতে এর পরে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরও একটা পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।